হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নিলয় পড়াতে আসলো। জেরিনের সামনে বসে আছে। জেরিন তাকে অনেকগুলো মেসেজ করেছে, নিলয় একটারও রিপ্লাই করেনি। জেরিনের সামনে বসতেই জেরিন প্রশ্ন করলো, টিচার, আপনি কেন মেসেজ সেন্ড করেননি? কতগুলো মেসেজ করেছি জানেন? ফোনের কাছে তেমন থাকি না, ফোন আমার লাগে না তাই। তাই বলে আমার মেসেজও করবেন না? কত মেসেজ করেছি জানেন? ধুর, আপনি কেমন জানো? কেমন? উপন্যাসের মতোই বিরক্তিকর। আচ্ছা, এখন সেই উপপাদ্যই করো। জেরিন রেগে গেছে। জেরিন নিলয়কে পছন্দ করে, কিন্তু স্টুডেন্ট হয়ে কি আর জেরিন এসব বলতে পারে? কিছু সময় অঙ্ক করার পর জেরিন প্রশ্ন করলো, টিচার, হুম। আমাকে কেমন লাগে? সুন্দর। না মানে, আমাকে আপনার কেমন লাগে? আপনার কাছে আমি কেমন? ভালো। আরে, বোঝাতে চাচ্ছি, আমাকে পছন্দ করার মতো কি কিছু দেখেন না? মানে? মানে, আমাকে আপনার পছন্দ হয়? হ্যাঁ হয়, ভালো মতো অঙ্ক করে দাও, পছন্দ তো হবেই। উফ, আমার দিকে তাকান তো। আমার মুখের দিকে তাকিয়ে বলুন, আমি দেখতে কেমন? সুন্দর। খালি সুন্দর? অনেক সুন্দর। তাহলে আমাকে পছন্দ করেন? চুপ, অঙ্ক করো, বাজে বকো না। হুম। জেরিন চুপচাপ বসে আছে, অঙ্ক করছে না। নিলয় উঠে দাঁড়িয়ে বলে, আজকে থাক, অন্যদিন এসে এখান থেকে পড়াবো। নিলয় বের হতে যাবে, তখনই জেরিন বলে, কালকে আসবেন, আপনার দাওয়াত রইল। নিলয় না তাকিয়েই চলে আসে। ড্রয়িং রুমে এসে দেখে জেহান সাহেব বসে আছে। নিলয়কে দেখে ডাকলেন। নিলয়কে বলে, কি ব্যাপার, তোমাকে আজ মুড অফ মনে হচ্ছে? না স্যার, ঠিক আছি তো। আচ্ছা, কালকে সন্ধ্যায় তুমি আসবে, আমাদের তো অনেক বড় উৎসব হবে বাড়িতে। জানো তো, এই এলাকায় সবচাইতে বড় পরিবার, বড় বাড়ি হলো আমাদের। এখানে আমাদের সব কিছু অনুষ্ঠান হয়। আর পুরো উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নই তো আমাদের জন্য। তোমাদের ওই ধোপা পাড়া থেকেও লোক আসবে, তুমিও আসো। আচ্ছা স্যার, আসবো। এখন যাই। আর শোনো, জেরিন নাকি ক্লাস এখন ভালো পড়াশোনা করছে, তুমি যেন পড়ানো বাদ দেবে না। ঠিক আছে স্যার। নিলয় বের হয়ে আসে। আজকে নিশিকে দেখতে পায় না, সে দ্রুত বেরিয়ে যায় সেখান থেকে। বাড়ির সামনে কোনো একজনকে দেখতে পায় ঘুরঘুর করতে। লোকটা হলো রাজীব, কিন্তু নিলয় রাজীবকে চেনে না। নিলয় বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরল। রাজীব আসে পাশে। নিলয়কে বলে, এই যে ভাইয়া, শুনবেন? হ্যাঁ বলুন। এইটা না চেয়ারম্যানের বাসা? হুম। আপনি কি চেয়ারম্যানের পরিচিত? না, জেহান স্যারের পরিচিত। ও, কি করলেন আপনি? চেয়ারম্যানের বোনকে পড়াই। রাজীব আর কোনো কথা বলল না। সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। নিলয় রাজীবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় আর অর্ক বসে আছে। অর্ক কম্পিউটারের সামনে বসে আছে, আর নিলয় ওয়াশরুম থেকে এসে বিছানায় বসলো। অর্ককে কম্পিউটারে বসে থাকতে দেখে নিলয় বলে, ওই, তোকে না বলেছি আমার কম্পিউটার ধরবি না? রেডি হয়ে নে, এক জায়গাতে যেতে হবে। কোথায়? আমি যাকে পড়াই তাদের বাসায় ইনভাইট আছে, পাঞ্জাবি পর। আচ্ছা ঠিক আছে। আর শোনো, 5 জনের ডিটেলস ফাইল রেডি করো। কি করব? ওটা আলমারির ভিতরে রেখে দে, কেউ যেন খুঁজে না পায়। ঠিক আছে। কিছু সময় পর ওরা দুজন রেডি হয়ে নেয়। নিলয় মেজেন্ডা কালারের একটা পাঞ্জাবি পরে, আর অর্ক পরে কালো কালারের পাঞ্জাবি। দুজনে অটোতে করে জেহানদের বাড়ির সামনে আসলো। বাড়ির পাশে যে বড় মাঠ ছিল, সেই মাঠের এক প্রান্তে একটি গির্জা, আর সেই মাঠেই হচ্ছে খ্রিস্টানদের সবচাইতে বড় উৎসব বড়দিন। নিলয় আর অর্ক মাঠের মধ্যে হাঁটছে। হঠাৎ জিসান আসলো নিলয়ের সামনে। নিলয় ব্রো, আমাদের সাথে চলুন। কোথায়? ভয় নেই, আপনার সাথে ছেলেটা আমাদের সাথে থাকবে, ঘুরবে, চলুন। জিসানের সাথে নিলয় যেতে থাকে। গির্জার পেছনে একটি সুন্দর জায়গা, এখানে ভিআইপিদের জন্য বসার জায়গা। নিলয়কে সেখানে দিয়ে জিসান চলে আসে। নিলয় চারপাশে দেখতে থাকে। ফুল, রঙিন কাগজ, বেলুন দিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। সামনে অনুষ্ঠান হচ্ছে। নিলয় চারপাশে দেখতে দেখতে একটা জায়গাতে এসে থামে। তখনই কে যেন ওর হাত ধরে একটা রুমে নিয়ে যায়। রুমের ভেতরে অনেকগুলো ফুল রাখা। নিশিকে দেখতে পায় নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে।
নিশি আজকে শাড়ি পরেছে, লাল একটি শাড়ি পরা, চুলগুলো খোলা, খোলা চুলে দ্বিতীয়বার দেখলো নিলয় নিশিকে। নিশিকে যথেষ্ট সুন্দরী লাগছে। নিলয়কে বলে, টিচার, আমাকে দেখতে কেমন লাগছে বলেন তো? হুম। নিলয় কথা বলতে পারে না, বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে বারবার। নিশিকে এতটা সুন্দরী লাগছে যে নিলয় চোখ সরাতেই পারছে না নিশির দিক থেকে। নিলয়ের দৃষ্টি বুঝে নিশি হাসতে থাকে। কি সুন্দর হাসি! সৃষ্টিকর্তা যেন নারীদেরকে সব সৌন্দর্য দিয়েই সৃষ্টি করেছে। নিশি তার বড় প্রমাণ। নিলয় চোখ সরাতেই পারছে না নিশিকে এতটা সুন্দর লাগছে বলে। পলকহীন চাহনি দিয়ে চেয়ে আছে নিলয়। নিশি নিলয়ের চোখের সামনে তুড়ি বাঁচিয়ে বলে, এই যে মিস্টার টিচার সাহেব, কি দেখছেন এভাবে? হুম। আপনি যে এতটা সুন্দর কখনো ভাবিনি। এবার বলেন, পছন্দ হয় আমাকে? হুম। আচ্ছা শোনেন, আপনাকে আমি অ্যাক্সিডেন্টের আগে থেকেই পছন্দ করি। আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কোনো কিছুই না জেনেই ভালোবাসতে শুরু করি। সেদিন আমার লোকেরা আপনার সাথে খারাপ আচরণ করেছিল। সেদিনের পর থেকে আপনাকে নিয়ে ভাবতে থাকি। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে একটা আলাদা ভালো লাগা চলে আসে আমার মনে। তারপর তো অ্যাক্সিডেন্ট, আপনি দেবদূত হয়ে এসে আমাকে বাঁচালেন। আপনাকে অপছন্দের কোনো কারণ দেখি না। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার মনে হয় আমার ভালোবাসা গ্রহণ করার মতো যথেষ্ট কারণও আছে। ফিরিয়ে দেওয়ার কিছুই দেখছি না। এখন বলেন, আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি বলছি না এক্ষুনি এসব এক্সপেক্ট করতে হবে। আমি বলছি ভাবুন, ভেবে তারপর অ্যানসার জানাবেন। কিন্তু আশা করি অ্যানসারটা যেন হ্যাঁ হয়। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে নিলয়ের পানি গড়িয়ে পড়ছে। নিশি নিলয়ের হাত ধরল। ছেলেটাকে এভাবে কাঁদতে দেখে নিশির খারাপ লাগে। নিশি বলে, আচ্ছা, কান্না করবেন না। আমাকে গ্রহণ করতে হবে এমন তো নয়। সমস্যা নেই, আমি নিজেকে মানিয়ে। নিশিকে পুরো কথা বলতে দেয় না নিলয়। নিশিকে সে জড়িয়ে ধরে শক্ত করে। নিশিকে জড়িয়ে ধরে নিলয় আস্তে গলায় বলে, আমিও আপনাকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে, যেদিন আপনার সাথে আমার ধাক্কা লাগে। তবে আপনাকে ভালোবাসা যাবে, কিন্তু আপনি আমার হবেন না। নিলয় নিশিকে জড়িয়ে ধরে। নিশি অবাক হয়, এই প্রথম কোনো ছেলে তাকে জড়িয়ে ধরেছে। ভেতর থেকে বারবার কেঁপে কেঁপে উঠছে নিশি। নিশি যে হকচকিয়ে গিয়েছে। নিলয় নিশিকে ছেড়ে দেয়। নিশির মুখে দু হাত রেখে নিশির চোখের দিকে তাকিয়ে বলল, নিশি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ। তুমিও আমার জন্য নিষিদ্ধ। মানে? কেন? এটা কেন বলছো তুমি? বলছি তার কারণ আছে। আমি কি দেখতে খারাপ? না। আমি কি এমনিতেই অনেক খারাপ? না তো। তোমার কি রাজনীতি পছন্দ না? আমি কি রাজনীতি ছেড়ে দেব? না, এসব কিছুই না। তাহলে কি? ওহ, বুঝতে পারছি। আমার ছোট বোনকে পড়াও, আমার বাবা তোমাকে বকা দিবে, এই সব? না, এটাও না। তাহলে কেন আমি তোমার জন্য নিষিদ্ধ বলো? কেন? কেন আমরা একে অপরে আবদ্ধ হতে পারবো না? কিসের বাধা? নিশির কথা শুনে নিলয় কিছু বলল না। নিশির হাত ধরল নিলয়। নিচের দিকে তাকিয়ে থেকে নিশির হাত ছেড়ে দেয় সে। কিছুটা দূরে সরে এসে নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কারণ আমি মুসলিম। তোমাকে ভালোবাসার আগে জানতাম না তুমি খ্রিস্টান। আমার তোমার ধর্ম আলাদা। নিলয়ের কথা শুনে নিশি অবাক। এত বড় একটা কথা নিশি শুনবে কখনো কল্পনাও করেনি। ওর আঙ্কেল যদি জানে নিশি কোনো মুসলিম ছেলের সাথে রিলেশনে আছে, নিশির অবস্থা যেমনই হোক, সেই ছেলের অবস্থা কী হবে সেটা ভেবেই নিশি বড় একটা ঢোক গিলল। নিশির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নির্বাক চাহনিতে তাকিয়ে থাকে নিশি নিলয়ের দিকে। নিলয়ের কান্নার মানে তখন নিশি বুঝতে পারছে। নিলয় আবারও বলে, তুমি হয়তো ভেবেছিলে আমি খ্রিস্টান। তোমার বাবা ঠিকই বলেছে। এই উপজেলাতে মুসলিমদের সংখ্যা হাতে গোনা কয়েকটা। কেবল এমপির পরিবারেরই আছে, বাকি সব খ্রিস্টান। আমার নাম আবির হাসান নিলয়, আমি মুসলিম, আর তুমি খ্রিস্টান। কিন্তু তোমার নাম নিশি হওয়াতে ভেবেছিলাম তুমি মুসলিম। এমনকি আজকের দিনের আগেও জানতাম না যে তোমরা খ্রিস্টান। আমাকে মাফ করে দিও নিশি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ।
কিন্তু আমি জানতাম তুমি খ্রিস্টান। আর নিসি হলো আমার ডাকনাম। পুরো নাম হলো এলিনা ডিকোস্টা নিসি। আমার বাবার নাম জনসন ডিকোস্টা জেহান। কখনো কি নামটাও জানতেন না? আঙ্কেলের নাম মার্কোস ডিকাস্টা আয়াস। ওনার নামটাও কি পুরোটা জানতেন না? আমরা হলাম ডিকোস্টা ফ্যামিলি। নিশির কথা নিলয় মাথা নাড়িয়ে না বলে। নিশি ধপ করে চেয়ারে বসে পড়ল। কি বলবে বুঝতে পারছে না এখন। মাথাটা যেন ঘুরছে নিশির। চারপাশটা কেমন যেন অনেক অসহ্য মনে হচ্ছে। সে এতদিন কাউকে ভালোবাসলো না, কিন্তু শেষমেশ যখন ভালোবাসলো, একটা মুসলিম ছেলেকে ভালোবাসলো। দরজা কড়া নাড়ার শব্দ শোনা যায়। নিলয় গিয়ে দরজা খুলে দিল। জিসান, বাদল, সৈকত, মারিয়া আর খুশি ভেতরে আসলো। নিলয় দ্রুত রুম থেকে বের হয়ে যায়। নিশি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিসান বলে, নিশি আপু, নিলয়কে তুমি ভুলে যাও। আমি জানতে পেরেছি সে মুসলিম। ওর ছোট ভাইয়ের থেকে জানলাম সে এতক্ষণ আমাদের সাথে ছিল। আমরাও বুঝতে পারিনি নিলয় আসলে মুসলিম হবে। সরি আপু। তোরা তো মুসলিম, তোদের সাথে তো থাকলে সমস্যা হয় না। তাহলে নিলয়কে ভালোবাসলে কি হবে বল, বল না। কিন্তু আপু, এটা যদি তোমার পরিবারের মানুষেরা জানতে পারে কি হবে ভাবছো? নিশি আপু প্লিজ, নিলয়কে ভুলে যাও। সে তোমার জন্য না। আমি কিভাবে নিলয়কে ভুলবো? আমি যে ওকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু তোরা চুপ কর এখন, সামনে থেকে যা তোরা। আমার কিছুই ভালো লাগছে না, কিছুই না। ওরা আর কোনো কথা বলল না, সেখান থেকে চলে যায়। নিশি অনেক কান্না পাচ্ছে। যাকে সে ভালোবাসলো সে অন্য ধর্মের। নিশি এখন কি করবে? গোপনে মন্ত্রীরা সবাই একসাথে হয়েছে। এই মাসকে যেভাবেই হোক ধরে ফেলবে। দেশের সব হ্যাকারদের ডেকেছে ফারাদ সাহেব। সব মিলিয়ে 30 জন হবে বড় বড় হ্যাকার। এরিমাসের সব কিছুর তারা নষ্ট করে তাকে ধরার জন্য ফাঁদ পাতার প্ল্যান করে। রিফাত হলো এই হ্যাকারদের মধ্যে সবচাইতে সেরা। রিফাতকে ফারাদ সাহেব ডাকে। দেখো, অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি হলে দেশের সেরা একজন হ্যাকার। আর কম্পিউটার বা মোবাইল, এমনকি সিসি ক্যামেরা হ্যাক করতে তোমার ফিশিংয়ের প্রয়োজন হয় না। একমাত্র তুমিই পারবে যে এই এনিমাসকে থামাতে। তুমি একটা টিম বানাও। এনিমাসকে অতি দ্রুত সামনে আনতে হবে। ঠিক আছে স্যার, আমাদের একটা সেটআপ রুম দরকার। আর সবসময় বিদ্যুৎ ও ইন্টারনেট সার্ভিসের জন্য অফ না থাকে। সব রকমের সুবিধা তোমাদের দেওয়া হবে। কাজ শুরু করে দাও। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না। আমি বেস্ট 20 জনের একটা টিম বানাবো। সবাই একসাথে হয়ে এনিমাসকে ধরবই। ফারাদ চলে আসে। রিফাতদের একটা সেটআপ রুমে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো পিসি, ল্যাপটপ, কম্পিউটারের সেট রাখা। রিফাত একটি কম্পিউটারের সামনে গিয়ে বসলো। ডাক ওয়েবে প্রবেশ করে। সেখানে এনিমেসের নেটওয়ার্ক খুঁজতে থাকে, কিন্তু রিফাত ব্যর্থ। এনিমেসকে নিয়ে কোনো সার্ভারই নেই। রিফাত অবাক, এত বড় একজন হ্যাকার হয়ে তার কোনো নেটওয়ার্ক সার্ভার নেই ডার্ক সাইডে। রিফাত একবার তার ভিপিএন চেক করলো, কিন্তু ভিপিএন ওয়েবসে প্রবেশ করতেই তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটি সার্ভারে। সে দ্রুত ব্যাক আসার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। ভিপিএন অফ হয় না, তার মানে তার ভিপিএনটাই হ্যাক হয়েছে। বড় মনিটরে একটা মেসেজ আসে। হ্যালো হ্যাকার্স, আমাকে খুঁজছো? আমি না চাইলে তোমরা কখনো আমাকে খুঁজে পাবে না। আমি অলরেডি তোমাদের সেটআপ রুমের সব নেটওয়ার্ক সার্ভিস হ্যাক করে নিয়েছি। ডার্ক সাইডে আমার নামে সবাই জব করে, আর তোমরা তো সাধারণ একজন হ্যাকার। তোমাদের সাথে খেলে মজা নেই। তবে হ্যাঁ, একটা ক্লু দেই। জন্ম বাংলাদেশেই, 15 বছর পর আমি রাশিয়াতে চলে আসি। এখন খুঁজে বের করো কে আমি। তোমাদের গেমস টাইম শুরু এখন থেকেই। ঠান্ডা মাথায় এনিমেস রিফাতদের হুমকি দিয়ে গেল। ওরা বুঝে যায় এনিমেসকে ধরা মুখের বিষয় না। এনিমেসের জন্য ওরা আর কিংবা ফাঁদ পাতবে। ওরা তো এনিমেসের ফাঁদে পা দিয়ে ফেলেছে, তবু ওরা এত সহজে হাল ছেড়ে দেবে না। রিফাত ওদের সব হ্যাকারদের সাথে আলাপ করে। আলিফ নামে একজন হ্যাকার বলে, স্যার, আমরা আগে খুঁজে বের করি যে এই দেশের মধ্যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। এটা ভালো আইডিয়া। আমরা সেই সব অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করে সেই অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ব্লক করে দিব, আর একটা অ্যাকাউন্টকে নর্মালভাবে রেখে দেব, যেন এনিমাস সেই অ্যাকাউন্টের সব অ্যাক্সেস নিয়ে হ্যাক করতে পারে। আর আমরা ঠিক সে সময় কোনো অ্যাকাউন্টে টাকা আছে সেটা দেখতে পারবো।
তারপর ওই অ্যাকাউন্টের মালিককে আমরা ধরবো, সেই বলে দিবে অ্যানিমাসকে, নতুবা সেই হলো অ্যানিমাস। গ্রেট আইডিয়া। জলদি শুরু করে দাও কাজ। 100 কোটি টাকা সহ তার উপরে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের মালিকদের মেসেজ করো, তাদের স্বার্থে তাদের অ্যাকাউন্টে আমাদের প্রবেশ করার অনুমতি দিক। রাষ্ট্রপতির তত্ত্বাবধানে এটা আমরা করছি। আমি স্যারকে মেসেজ করছি, তোমরাও তোমাদের মেসেজ তৈরি করো। রিফাত ফারাদকে কল দিয়ে পুরো বিষয়টা জানিয়ে দেয়। নিলয় বাড়ির থেকে বের হয়। বাড়ির থেকে বের হতেই নিশিকে দেখতে পায়। নিশিকে দেখে নিলয় অবাক হয়ে গেছে। তুমি এখানে? আসো আমার সাথে, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু এখানে কেন? চলো আমার সাথে। নিশির সাথে নিলয় যায়। নিশি হাত ধরে নিলয়কে রিস্কায় ওঠায়। দুজনে কাশেম মামার ফুচকার দোকানে আসে। নিশির সাথে নিলয়কে দেখে সবাই অবাক হয়, কারণ এতক্ষণে সবাই জেনেছে নিশি যাকে ভালোবাসে সে হলো মুসলিম আর নিশি হলো খ্রিস্টান। নিলয়ের হাত ধরে দোকানের ভেতরে আসলো। নিলয় আর নিশি একটা টেবিলে বসে। সবাই দোকানের ভিতর থেকে বের হয়ে যায়। কি হয়েছে? নিলয়, তোমার কাছে ভালোবাসার মানে কি? নিলয় আশেপাশে তাকায়, কেউ নেই। পুরো ফুচকার দোকানটাই একদম ফাঁকা। নিলয় যেন ঘেমে যাচ্ছে, কপালে হালকা বিন্দু ঘাম জমেছে। নিলয় কি বলবে বুঝতে পারছিল না। মানুষ হঠাৎ করে খুব সহজ কোনো প্রশ্নে চুপ হয়ে যায়। হয়তো সে কিছু বলতে চায়, নয়তো সে কিছু খুঁজে পায় না, কিংবা বিষয়টা সে এড়িয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে নিলয়ের এখন কি বলা উচিত সেটা ভেবে পাচ্ছে না। নিশি কিছুটা নরম সুরে বলল, কি হলো বলো, বলো না। আশেপাশে কেউ নেই। নিলয় বলে, পানি হবে? সেই ফেরা করতে মারিয়া দৌড়ে এসে এক বোতল পানি দিয়ে চলে যায়। নিলয় সেটা ঢকঢক করে গিলে খেলো। মাথাটা নিচু করে নিশিকে বলল, ভালোবাসা জিনিসটা দুই ধরনের, সহজ ও কঠিন। আমার কাছে ভালোবাসাটা অনেক কঠিন কিছু। তুমি হয়তো বলতে পারো ভালোবাসার ধর্ম, চেহারা, কানা খোড়া, প্রতিবন্ধী, ধনী গরিব মানে না, কিন্তু এইটা আসলে বাস্তবিকভাবে একদমই ভুল। কারণ বাস্তবতা শিখাবে দুমুঠো ভাতের জন্য আকাশ পরিমাণ ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আমার কাছে ভালোবাসাটা হলো বালুর মতো, রোদ পড়লে যেমন বালু চিকচিক করে, তেমনি ভালোবাসাতে আরও ভালোবাসা দিলে সেটা চিকচিক বা ভালোবাসার প্রতি আগ্রহ বাড়ে। কিন্তু এক্ষেত্রে দুই পক্ষের মতের মিল থাকতে হবে। ভালোবাসার কোনো ধর্ম হয় না, এটা যেভাবে গ্রহণ করা হয় বা প্রদান করা হয় সেভাবেই অনিয়মে চলতে থাকে। এর জন্য বাধা ধরা নিয়মেরও দরকার পড়ে না, তবে এটা মনের ব্যাপার। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার আমার ধর্ম আলাদা। এখানে ভালোবাসার কোনো দোষ নেই, সে চলতেই থাকবে। মূল বিষয় হলো একসাথে থাকা। আদৌ কি সম্ভব? বাস্তবতা ভেবে দেখো, তোমার ধর্মকে তুমি যেমন সম্মান করো, আমার ধর্মকেও আমি সম্মান করি। তাই এখানে তুমি না আমাকে ভালোবেসে নিজের ধর্ম ত্যাগ করবে, আর আমি তো কখনোই করব না। এখন বলো, আর কি কোনো প্রশ্ন থাকবে? নিশি নিলয়ের সব কথা মনোযোগ দিয়ে শুনছে। নিশি নিলয়ের হাত থেকে পানির বোতল নিয়ে পুরোটা শেষ করে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। নিশি জোরে একটা শ্বাস নিয়ে বলে, নিলয়, ভালোবাসা এতটাও কঠিন না, খুবই সহজও না, তবে আমার কাছে সহজ বিষয়। যদি বলি আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিব, সব, তোমাকে পেতে চাই সব কিছুর বিনিময়ে, তাহলে তুমি কি বলবে বলো? যদি বলি আমি তোমার সাথে সব কিছু ভাগ করে থাকতে চাই, তুমি কি থাকতে দিবে আমায়? যদি তোমাকে পাওয়ার জন্য আমি বেঁচে থাকা অবধি সংগ্রাম করতে পারবো, তখন কি করবে তুমি বলো? নিলয়ের যেন অবাকের শেষ নেই। এভাবে নিলয়কে কেউ চাইবে সেটা নিলয় ভাবতেও পারেনি। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। নিলয়ের হাত ধরল নিশি। নিশি বলে, নিলয়, তুমি শুধু আমার পাশে থেকো, আমি তোমাকেই ভালোবাসবো সব সময়, একসাথে আমরা থাকবই। আচ্ছা, কিন্তু তোমার ফ্যামিলি? সেটা পরে দেখা যাবে। ওরা দুজন সবাইকে ডাকে। সবাই এসে ফুল ছড়িয়ে দেয়। নিশি অনেক খুশি সে নিলয়কে পেয়েছে। আয়াস সাহেবের পাশে নিশি বসে আছে। নিশিকে নিয়ে জনতহবিল করছে আয়াস সাহেব। এক তহবিল থেকে প্রতি মাসে প্রতিটা পরিবারকে খুব অল্প মূল্যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়া হবে। আয়াস সাহেব এই পরিকল্পনার ঊর্ধ্বতন করে মিডিয়ার সামনে এসে বলে, আমি সব সময় জনগণের পাশে ছিলাম এবং এখনও থাকব। আমার ক্ষমতার প্রয়োজন নেই,
আমার প্রয়োজন মানুষের ভালোবাসা। আপনারা যারা এই উপজেলাতে আছেন সব পরিবারকে খুব অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে। তাই এর জন্য একটা কার্ড বানানো হবে। প্রতিটা কাউন্সিলে আমার তত্ত্বাবধানে প্রতিটা পরিবারকেই এই দ্রব্য প্রদান করা হবে। প্রয়োজনে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে মনে রাখবেন। আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে সামনে এগিয়ে যাই। আয়ার সাহেবের এই পরিকল্পনার নিরাট বড় যে রাজনৈতিক প্ল্যান আছে সেটা উনিই ভালো জানে। এই পরিকল্পনা আয়ার সাহেবের টার্গেট হলো জনগণকে নিজের সাথে রাখতে চায়। এটা তার প্ল্যানের প্রথম স্টেপ। জনগণও খুশি। যাই হোক, জনগণ তো কিছু পাচ্ছে। নির্বাচিত সরকারের পক্ষ থেকে যা অনুদান আসে সেই অনুদানের সব টাকা এমপি চেয়ারম্যানের পকেটে বলে যায়। যদিও নিশি অবধি এখনও কোনো কিছু আসে না, যা আসে তা পলাশ নিজেই জমায়। এই জন্য আয়েশের এই পরিকল্পনা জনগণের সুবিধা যে আছে সেটা জনগণও জানে। কিন্তু এদের পেছনে আয়াজ সাহেবেরও সুবিধা আছে। আয়াজ সাহেব 10 মিনিট কথা বলে স্টেজ থেকে নিচে আসে, জনগণের কাছে গিয়ে বসে। কতগুলো ছবি তুলে সোশ্যাল মিডিয়ার পোস্টও করে দিয়েছে। এরকম একটা চান্স খুঁজছিল সে, আর পেয়েও গেছে। যা দিয়েছে এনিমেসের মাধ্যমে সে এরকম একটা প্ল্যান করে, কারণ সামনে এমপি নির্বাচন আর এখনই সুযোগ এই জনগণের পাশে রাখা। স্যার, কেউ একজন আপনার সাথে দেখা করতে চেয়েছে। নাম বলল রাজীব। রাজীবের নাম শুনতেই রাজ তাকে ভেতরে আসতে বলে। রাজ সিগারেট জ্বালায়। দরজার কাছে রাজীব আসলো। রাজীব বলে, ভেতরে আসবো স্যার? স্যার, একটা খবর দেওয়ার আছে। কি খবর? এত দূরে আসলাম, এখানে আসলাম, একটু বসতে বলবেন না? আচ্ছা বসো। বসলাম। একটু চা কফির সাথে বিস্কুটও কি পাবো না? যে খবরটা দিতে যাচ্ছি সেটা শোনার পর আপনি একদম নেচে উঠবেন। বেশি বকবক না করে কাজের কথা বলো। দরজার কাছে লোক আসলো। ছোট ট্রেতে কফি সাথে বিস্কিটও আছে। রাজীবের সামনে দিতেই রাজীব বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কফির মগে বিস্কিট ডুবিয়ে খেতে থাকে। পুরো 1 কাপ কফি শেষ হওয়ার পর রাজীব রাজের দিকে শান্তভাবে তাকায়। রাজ তাকিয়ে আছে রাজীবের দিকে। এবার বলো, কি এমন খাস খবর আছে? আছে তো, একটা সিগারেট হবে? এই নে ধর, 1 প্যাকেটই আছে, নিয়ে যা। ধন্যবাদ। এবার বল কি খবর? এই নিন। রাজীব তার কাছে থাকা ছোট্ট ব্যাগ থেকে রাজের দিকে কতগুলো ছবি বাড়িয়ে দেয় রাজীব। রাজ ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো সোজা করে সেই দিকে তাকিয়ে থেকে হাসতে শুরু করলো। রাজীব বলে, বলেছিলাম না, যা দেখাবো তা আপনি খুশি হবেন। এই ছেলেটাকে নিশি ভালোবাসে। নিশির সাথে সব সময় এই ছেলেকে দেখা যায়। তাদের ক্লোজ ছবিও আছে। ওয়াও, এগুলোই তো দরকার ছিল। ছেলেটার ব্যাপারে খোঁজ নাও, কোথায় থাকে, কি করে, নিশির সাথে কবে থেকে ঘুরে সব কিছু খোঁজ নাও। অবশ্যই নিব, কিন্তু এত বড় খবর দিলাম, তার জন্য কি টিপস পাবো না? তুই শালা বহুত হারামি তো। কি করবো স্যার বলেন? হারামিদের সাথে বেড়াতেই হচ্ছে। একটু হারামি হলে কি হয়? চুপ, এই নে টাকা, তারপর এখান থেকে কেটে পড়। উঠার আসবি না, অবশ্যই বলে দিলাম। রাজীবের দিকে মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিতেই রাজীব সেটা দ্রুত হাতে নিয়ে সোজা অফিস থেকে বের হয়ে আসে। রাজ নিশি আর নিলয়ের একসাথে ছবিগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর টিভিতে আয়াজ সাহেবের ভিডিও দেখছে। রাজ নতুন কিছু করতে চাইছে, দেখা যাক কি ঘটে। নিলয় আর নিশিদের প্রেম এগিয়ে চলেছে। জেরিনের সাথে নিলয় আগের মতো কথা বলে না, কারণ যেদিন নিশির লোক নিলয়কে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল জেরিন সেটা দেখতে পায়। দরজার আড়ালে নিলয় আর নিশির সব কথা শুনতে থাকে। জেরিন জেনে ফেলেছে নিলয় হলো মুসলিম, যা ওর পরিবার কখনোই মেনে নেবে না। আর আয়াজ সাহেব তাদের পরিবারের ধর্ম নিয়ে বেশ সতর্ক। ওদেরকে মেরেই ফেলবে যদি তিনি জানেন। যেটি সব ভেবেই নিলয়ের থেকে দূরে চলে আসে। যখন দৌড়ে অনুষ্ঠানের ভেতর থেকে চলে আসবে জেরিন, এমন সময় কেউ একজন জেরিনকে বলে, আস্তে দৌড়ান, পড়ে গেলে সবাই তো আপনাকে চটকে চচ্চড়ি বানিয়ে ফেলবে। জেরিন থামে, ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে। জেরিন কিছু বলে না, আবারও দৌড়ে যাবে, তখনই ছেলেটা হাত ধরে জেরিনকে।
জেরিন ঘুরে তাকাতেই ছেলেটা ইশারায় সামনে তাকাতে বলে। জেরিন সামনে তাকিয়ে দেখে একটা গাড়ি ক্রস করছে রাস্তা। জেরিন যদি দৌড়াতো তবে সেই গাড়ির সাথে ধাক্কা লাগতো। ভাগ্যিস ছেলেটা পেছন থেকে জেরিনের হাত ধরেছিল। জেরিন হাত ছাড়িয়ে বলে, ওই কে আপনি? আমার নাম অর্ক গোমেজ। অর্ক জেরিনকে দেখে পছন্দ করে ফেলে, কিন্তু এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, ওইখানে সব খ্রিস্টানদেরই আগমন। এই জন্য জেরিনকে ইমপ্রেস করার জন্য নিজের নামের সাথে গোমসের অ্যাড করে দেয়। জেরিন বলে, তার মানে আপনি খ্রিস্টান? নামটা শোনেননি মনে হয়। না, শুনেছি। কোথায় যাবেন? অনেক জোরে দৌড়াচ্ছিলেন। হিল পরে এত জোরে দৌড়াতেনি, স্লিপ করবে, নয়তো কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাবেন। এটা ঠিক না। আপনি আমার সব কিছু নোটিশ করেছেন নাকি? আসলে অনেকটা সময় এখানে আমার সবচেয়ে সুন্দর জিনিসটা চোখে পড়েছিল। বলেন তো কোনটা সুন্দর জিনিস? ক্রিসমাস ট্রি? না, ওটা তার থেকে বেশি সুন্দর, আকর্ষণীয় জিনিস, যেটা দেখলে খালি দেখতে ইচ্ছে করবে। কি জিনিস? আমাকে দেখান তো। সেই জিনিসটা হলো আপনি হলেন এই হাজার খানিক মানুষের ভিতরে সবচাইতে সুন্দর জিনিস। গোলাপি কালারের লেহেঙ্গাতে আপনাকে যেন মনে হয়েছে কোনো সৌন্দর্যের দেবী এসেছে আমার সামনে। আপনার নাকটা হলো রাজহাঁসের মতোই সুন্দর সাদা। শোনেন, এখান থেকে যাওয়ার পর আমার চোখে যে সমস্যা হয়, দোষটা কিন্তু আপনার। ও মা, কেন কেন? আমি কি করলাম? আমি বেশি উজ্জ্বল জিনিস দেখতে পাই না, যেমন সূর্যের দিকে বেশিক্ষণ তাকালে চোখ জ্বলে, আর আপনি তো সূর্যের থেকে বেশি উজ্জ্বল। আপনাদেরকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, আর তাতে তো আমার চোখে কেবল শুধুমাত্র রিফ্লেক্স হিসেবে আপনার প্রতিবিম্ব দেখছি। এখন কি হবে? পাগল নাকি আপনি? সস্তা ফ্ল্যাট করা বন্ধ করুন। এগুলো আমাকে বলে কোনো দরকার নেই, বুঝেছেন মিস্টার অর্ক? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আর আসবো না সামনে। কথাটা বলেই অর্ক চলে যায়। কয়েক সেকেন্ড ভেতরে অর্ক ভিড়ের মধ্যে হারিয়ে যায়। জেরিন অবাক হয়, এটা কি হলো? কেমন ছেলে রে বাবা, সারাক্ষণ দেখলো আর এতটুকু কথাতেই চলে গেল। এটা কিছু হলো নাকি? জেরিন ভিড়ের ভেতরে অর্ককে খোঁজার চেষ্টা করে, কিন্তু অর্ককে কোথাও পায় না সে। কেমন যেন হঠাৎ মনের খারাপটা জেগে বসে জেরিনের মনে। নিলয়ের কথা মনে পড়ে। অর্ক ছেলেটা তাকে হাসিয়েছে, ছেলেটা তো দারুণ, কিন্তু ছেলেটা কোথায়? তাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? কেন এভাবে ভিড়ের ভেতর হারালো? কথাগুলো ভাবতে ভাবতে বেশ রাতেই জেরিন বাড়িতে ফেরে। বিছানায় শুয়ে আজ সন্ধ্যার পরের সব কিছু ভাবতে থাকে, কিন্তু নিলয়ের কথা কম মনে পড়ে ওর। তার মানে এটা ওর আবেগ ছিল, ভালো লাগা ছিল কেবলমাত্র। এনিমাস আয়াস সাহেবকে নক করেছে। আয়াস সাহেব বলে, তোমার প্ল্যান অনুসারে কাজ শুরু করে দিয়েছি। 2 মাস পারও হয়েছে, এখন অবধি সব কিছু ঠিকঠাক আছে। টাকা লাগলে বলবেন। এনিমাস, তুমি আমাকে কেন টাকা দাও বলো তো? সৃষ্টিকর্তার অনুসারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, সেটা হলো জীবিত থাকা অবস্থায় কেউ যদি 1 টাকা দান করেন, মৃত্যুর পরে তাকে 1000 টাকা দানের পরিমাপ সওয়াব দেওয়া হয়। মনে করেন আপনাকে আমি সৃষ্টিকর্তার উসিলায় দুনিয়াতেই কোটি টাকা দিচ্ছি। কিন্তু আমি কবে দান করেছিলাম? সেটা বলা যাবে না, তবে এটা মনে রাখুন, কোনো হ্যাকার এমনি এমনি বন্ধুত্ব করে না। ফায়দা তার আছেই, তবে আপনার ব্যাপারে আমি নিঃস্বার্থ। আচ্ছা, আমি ভাবছি এমপির সব সিক্রেট বিষয় আমি জানতে চাই, তারপর সেগুলো প্রকাশ করতে চাই পাবলিকের সামনে। হ্যাঁ করবেন, কিন্তু সেটা ইলেকশনের পর। ইলেকশনের আগে করলে আপনাকে ধরা হবে। আর যেহেতু তাদের সরকার ক্ষমতায়, সেহেতু আপনাকে রিমান্ডে নিয়ে সব কিছু জিজ্ঞাসা করা হবে। আপনার আর ইলেকশনে দাঁড়ানো হবে না। আপনার কাজ হলো প্রতিটা গ্রামে যাওয়া আর সেখানে বিশুদ্ধ পানির টিউবওয়েল প্রতিষ্ঠা করা, আর ফ্লোর পাকা করে সেখানে আপনার নাম লিখে আসা, আর কাঁচা রাস্তাগুলোতে পাকা করার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তার আগে আপনি ব্যাংক থেকে 1 কোটি টাকার ঋণের রসিদ ম্যানেজ করুন। ব্যাংক থেকে আপনাকে যেন 10 কোটি টাকা ঋণ দেয় এমন ব্যবস্থা করুন, আর আপনার বিজনেস বাড়ান। কিন্তু কেন? আমার কাছে তো অনেক কোটি টাকা আছে, ব্যাংক থেকে কেন লোন নিব? আপনি এত বোকা কেন বলেন তো? আপনার কাছে এত টাকা আছে, সেই টাকা আপনার টেক্সটাইল বিজনেস থেকে এসেছে। কত কোটি এসেছে সেখান থেকে? খুব জোর 5 কোটি। কিন্তু এই প্রকল্পে 100 কোটি লাগবে। ব্যাংক থেকে যখন আপনি কোটি টাকার লোন নেবেন, পেপারস যখন আপনার কাছে থাকবে,
তখন দুদক যদি এসে আপনাকে ধরে, বলে যে আপনি যে রাস্তা পাকা করছেন, উপকার করছেন, টাকা কোথায় এত আপনার, সব হিসেব কোথায় দেখান। তখন আপনি ব্যাংক থেকে লোন নেওয়া সব পেপারস দেখাবেন, আপনাকে তারা আর কিছুই বলবে না। ওরা ভাববে যে না, আপনি নিজের টাকার পাশাপাশি ব্যাংক থেকে লোন নিয়েও বড় প্রকল্প তৈরি করছেন। কিন্তু যদি ওরা বলে যে কেন করছি এটা, নিজের লস করে, আপনি জনগণকে ভালোবাসেন, তাই দেখাতে চান যে এমপি বা মন্ত্রী না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনাকে খেলতে হবে মানুষের আবেগ নিয়ে, তবেই তো এমপি হতে পারবেন। আপনার পরিচিতি বাড়াতে হবে। বুঝে গিয়েছি, আর বলতে হবে না। এবার পলাশ বুঝবে যে আমি ওর জন্য একটা কাটা হয়ে আসছি। এনিমেস আর কিছু বলল না। আয়ার সাহেব এনিমেসের সাথে কথা বলেই অনেক খুশি। নিলয় রুমে বসে নিশির সাথে চ্যাট করছে। হঠাৎ নিশি বলে, নিলয়, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, একটু বাসার সামনে আসবা? এখন রাত প্রায় 1টা বেজে গেছে, এত রাতে তোমাদের বাসার সামনে যাব? তোমার আঙ্কেল দেখলে মারবে আমাকে। কেউ জানবে না, আসো না প্লিজ। কালকে দেখা করি। না না, এক্ষুনি আসতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি। অগত্যা নিলয় রেডি হয়। অর্ক বলে, কোথায় যাওয়া তো রাতে? নিশির সাথে দেখা করতে। আমিও যাব, লেটস গো। না, 5 জনের ফাইল জমা দিতে বলেছিলাম, সেটা করেছিলি? অনেক আগেই করেছে, চলো না ভাইয়া, একসাথে যাই। আচ্ছা। বাড়ির বাইরে আসে ওরা দুজন। কোনো গাড়ি নেই। নিলয় আর অর্ক হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটার পর নিশিদের বাড়ির সামনে আসে। নিশি দোতলাতে থাকে। নিলয় নিশিকে কল দেয়। নিশি সাথে সাথে বারান্দায় এসে দাঁড়ায়। নিলয় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। নিশি ভিডিও করে, নিলয়ও ভিডিও করে। অর্ক সামনে এসে নিশিকে হাই বলে। নিশিও মুচকি হেসে হাই বলে। নিশি কল দেয়, হ্যালো। বাইরে থাকো, আমি আসছি। এই না না, কেউ যদি দেখে কি হবে বুঝতে পারছো? এসো না। চুপ, দাঁড়াও। নিশি রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে যখনই নামতে যাবে তখনই পেছন থেকে জেরিন বলে, আব্বু, এত রাতে তুমি চোরের মতো করে কোথায় যাও? ওহ, তুই চমকাই দিলি। মানে অন্যদিন তো ভয় পাও না, তাহলে আজকে হঠাৎ ভয় পেলে কেন? আসলে তোর টিচার এসেছে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমিও যাব। এত রাতে তোমাকে বাইরে একা যেতে দিব না, মাকে ডাকবো। চুপ কর বইন, আই, কিন্তু কোনো শব্দ করবি না, শয়তান মেয়ে একটা। ওকে, দাঁড়াও, জুতা দিয়ে আসি। নিলয় পায়চারি করছে। অর্ক চুপচাপ নিলয়ের পায়চারি শুনছে। 41, 42, 43। এই থাম তো। আচ্ছা ভাইয়া, নিশি আপুর কোনো ছোট বোন নেই, থাকলে দেখা যাচ্ছে আমরা একসাথে এখানে আসতে পারতাম পরের বার। এই মার খাবি, চুপচাপ বসে থাক। বলেছিলাম না রুমে থাক, কেন আসছিস? তোমার পায়চারি করা দেখতে গুনলাম, এতক্ষণে কতগুলো পায়চারি করেছো? একজন। ওই চুপ, এরপর আর কিছু বলিস না। প্রেমে পড়িসনি তো বুঝবি না, অপেক্ষা করাটাও একটা ভালোবাসা। হঠাৎ ওরা গেট খোলার শব্দ পায়। দারোয়ান বাইরে আসে। নিলয় আর অর্ক উঠে দাঁড়াচ্ছে। নিলয় দারোয়ানকে দেখে বলে, অর্ক পালা, দৌড় দে। ঠিক তখনই নিশি বলে, ওই পালাও কেন, আমি আছি তো। নিশি দারোয়ানের পেছন থেকে বের হয়। নিলয় বুকে ফু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিশি সামনে এসে দাঁড়ায়, কিন্তু দারোয়ান গেট বন্ধ করে দেয়। আবারও একজন বের হয়। জেরিন বের হলো। জেরিনকে দেখে নিলয় চমকে ওঠে। স্টুডেন্ট আসছে তার আপু আর টিচারের প্রেম দেখতে। হায় হায়, নিলয় যেন দৌড়ে পালাতে পারলে বাঁচে। তবে জেরিনকে দেখে নিলয়ের পেছনে দাঁড়ানো অর্ক তো অবাক। জেরিন বেরিয়ে নিলয়কে দেখছিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন হাত তুলে হাই দিতে দেখে। জেরিন সেই দিকে তাকায়। সেই ছেলেটা না, যাকে সে বড়দিনের উৎসবে দেখেছিল, সে এখানে কেন? নিশি নিলয়ের কাছে আসে। নিলয়ের হাত ধরে বলে, চলো সামনে হাঁটি। এই জেরিন, এবার রুমে যা, অনেক ঠান্ডা পড়েছে। না আপু, আমিও যাব। অর্ক জেরিনের সাথে থাক। নিলয়ের কথা শুনে অর্ক তো এক লাফে জেরিনের কাছে আসে। নিলয় আর নিশি দুজনে আগে আগে হাঁটে। নিলয় হুডি পরে হাত দিয়ে হাঁটছে। নিলয় বলে, জেরিনকে কেন আনলে? ও দেখে ফেলেছে আসার সময় পিছু লাগছে, তাই আনতে হলো। সে কি জানে আমাদের রিলেশনের কথা? হ্যাঁ, শুরু থেকেই ওকে সব বলেছিলাম। আচ্ছা, কোথায় যাব? শীত পড়েছে অনেক, কাশেম মামার ফুচকার দোকানে যাব। শীতের ভেতরে গরম গরম চটপটি ফুচকা খাবো।
হায়রে পাগলিটা আমার। ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে, পেছনে 5 হাত দূরে পাশাপাশি হাঁটছে অর্ক আর জেরিন। জেরিন বলল, আপনি আমার টিচারের কি হন? আপনার টিচার মানে নীলা ভাইয়া পড়ায়। হ্যাঁ, আপনি জানেন নাকি? আর ও তোমার ভাইয়া হয়। কি? তার মানে আপনি মুসলিম? নীলয় আমার পাড়াতো ভাইয়া। আমার মায়ের সাথে ওনার মায়ের সম্পর্ক ভালো ছিল। ওহ, তাই বলুন। কেন কেন, আপনিও কি আমার পকেটে হাত গুজে হাঁটার চিন্তা করছেন? একদমই না। মন্দ তো না, আমি কিছু মনে করব না। হাঁটতে পারেন, নয়তো আমার হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতে পারেন। খুব শখ, তাই না? কারণ আপনি তো আমাকে ভিড়ের ভিতরে খুঁজছিলেন, তাই না? আপনি জানেন? তাহলে সামনে আসেননি কেন? আপনাকে দূর থেকে দেখছিলাম, আর আপনি তো বললেন চলে যেতে। আমি কি করব? কেউ কোনো কথা বলল না। নূর বাজারে আসে ওরা 4 জন। কাশেম মামার দোকান বন্ধ। নিশি পকেট থেকে ফোন বের করে কাশেম মামাকে কল দেয়। এত রাতে ওনাকে ডাকবে? শোনো মিস্টার টিচার, শীতের রাতে গরম গরম চটপটি ফুচকা খাওয়ার মজাই আলাদা। আর আমরা তো কাপল, আমাদের জন্য তো এটা আরও স্পেশাল। 3-4 বার রিং হয়। কাশেম মামা ফোন ধরে। নিশি তাকে দোকান খুলতে বলে। নিশির জন্য কাশেম মামা সব কিছু করতে পারে। উনি প্রায় কাঁপতে কাঁপতে এসে দোকান খুলল। নিলয় আর নিশিকে দেখে তিনি হাসলেন। খুশিতে যেন ওনার মুখের হাসিতে ভরে গেছে। পাশে জেরিন আর সেই দিনের সেই ছেলেটাকেও দেখতে পায়। দোকান খুলতেই বলে, এত রাতে আসছো? আচ্ছা, ভিতরে আসো তোমরা। নিলয়কে নিয়ে নিশি দোকানের ভেতরে আসে। এক কোণাতে গিয়ে বসে দুজন। নিলয়ের গায়ে চাদর ছিল। নিশি সেটা নিয়ে দুজন এক চাদরের ভেতরে গা ঘেঁষে বসে। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে। এক হাতে জড়িয়ে বসে আছে সে, আর নিলয় নিশির গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে রাখে। অর্ক আর জিরিন ওদের দিকে তাকিয়ে আছে। তারপর ওদের দুটো টেবিলে চটপটি আর ফুচকা দিয়েছে কাশেম মামা। অর্ক জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন ফুচকা নিয়ে যাচ্ছিল। তখনই অর্ক একটা ফুচকা হাতে নিয়ে জেরিনের দিকে বাড়িয়ে দেয়। মিস জেরিন, তোমাকে নিয়ে আবার কল্পনা শুনবে? তোমাকে দেখার পর আমি হারিয়ে গিয়েছিলাম আমার চেনা জানা মানুষের নিকট হতে। সাহসা আমি আনন্দে পাগল হয়েছিলাম। আত্মীয় বন্ধু সবার কাছে হঠাৎই হাস্যপদ। তোমাকে দেখার পর মনে আমার কখনো ঈর্ষা ছিল না লোভ। এখন পাপ এসে আমার রাতের ঘুমকে নষ্ট করে দেয়। তোমাকে দেখার পর তোমার কাছে যেতে ভয়ে আমি আড়ষ্ট হয়ে যাই। কথা বলতে গলা শুকিয়ে যাচ্ছে, কাঠ হচ্ছে। তবুও চোখ বুঝে আজ বলবই ভালোবাসার কথা, তোমাকে ভালোবাসি। অর্কের কথা শুনে জেরিন অবাক। কি সুন্দর করে প্রপোজ করলো ফুচকা বাড়িয়ে দিয়ে জেরিনের দিকে। জেরিন একবার অর্কর দিকে তাকায় আর একবার মুচকি হাসে। কি করবে বুঝতে পারছে না। কেমন যেন একটা খুশির ভাব সারা মনে বয়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণেই ভাবে সব কিছু ঠিক থাকবে কিনা। নিশির কথা মনে পড়ে। আপু যদি পারে, আমিও কেন পারবো না। জেরিন আর দেরি করে না, তাড়াতাড়ি অর্কের হাত থেকে ফুচকাটা নিয়ে মুখে পুরে দিতেই চিবিয়ে বলে, গ্রহণ করলাম, কিন্তু আমাকে কখনো মিথ্যা বলা যাবে না। সব সময় সত্য বলতে হবে। আমার কাছে কিছু লুকানো যাবে না। ঠিক আছে, সব কিছুতে রাজি। ওরা 4 জন ফুচকা খেতে থাকে। ওদিকে জামিলা গোমেজ উঠেছে ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু উঠেই দেখে রুমের অ্যাটাচ বাথরুমের ব্যবহার করে নিশি রুমে যায়। নিশিও রুমে নেই। দুটো মেয়ে যে কোথায় গেছে খুঁজতে থাকে সারা বাড়ি, কিন্তু কোথাও নেই। দারোয়ানের কাছে আসে জামিলা। দারোয়ান চেয়ারে বসে ঝিমোচ্ছে। জামিলা বলে, ওই এজুজ, ডিউটি না করে ঘুমাও। ম্যাম, আপনি এত রাতে বাইরে কেন? নিশি আর জেরিন কোথায়? ওনারা আসলে ম্যাম, না বলো। ওনারা দুজন তো বাইরে গেছে, বলেছে ফুচকা খেতে যাচ্ছি। মা আসলে যেন না জানাই, চলে আসবে। কি এত রাতে বাহিরে গেছে? ওরা আসুক, ওদের আজকে দুটোকে যে কি করব। কোথায় গেছে মানে? কোন দোকানে গেছে? কাশেম মামার দোকানে। ওখান থেকে নিলয়ের বাড়ি কাছে না? দাঁড়াও। জামিলা বেগম নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় আর নিশি দুজনে বসে গল্প করছে। হঠাৎ নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় ফোনটা হাতে নিয়েই চমকে ওঠে। নিশির মায়ের কল। নিশিও দেখতে পায়, সেও চমকে ওঠে। নিলয় দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো আন্টি। নিলয়, তুমি কি ঘুমাচ্ছ?
না, জেগেই বই পড়ছিলাম আর কি। কি হয়েছে, এত রাতে কল দিলেন? খারাপ কিছু হয়েছে? বাবা দেখো না, তোমাদের ওদিকে যে কাশেম মামার দোকান আছে না, চটপটি ফুচকার দোকান চিনো? জি চিনি, ওখান দিয়েই তো আসি। কি ফাজিল মেয়ে হয়েছে রে আমার। ওরা দুজন রাত 1টার দিকে বাইরে ফুচকা খেতে গিয়েছে। ওর বাবা ঘুমাচ্ছে, যদি জানে কি হবে বলো তো? ওর আঙ্কেল যদি বুঝতে পারে ঘরে এত রাতে মেয়েরা নেই, আমাকে যে কি করবে। ওদেরকে একটু দেখে সোজা বাসায় দিয়ে যাও তো। জি আন্টি, আমি এক্ষুনি দেখছি, চিন্তা করবেন না। বাসার কাউকে জানাতে হবে না, আপনি চুপচাপ গিয়ে শুয়ে পড়েন। আমি ওদেরকে নিয়ে এসে কল দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি আসো বলেই ভরসা পাই। জলদি নিয়ে আসো, আমি তাহলে অপেক্ষা করছি। জি আন্টি। জামিলা ফোন কেটে দেয়। নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচে। শীতের ভেতরেও কপাল ঘেমে গিয়েছে, বুকটা ধপধপ করে কাঁপছে। নিলয় নিশিকে বলে, জলদি চলো, তোমার মা বসে আছে। আরে এক্ষুনি যদি যাই তাহলে ভাববে তুমি সাথেই ছিলা। এত দ্রুত নিয়ে আসছো, বুঝে যাবে তো। একটু পরে যাও, 10 মিনিট পরে যাব, ওকে? না না, উঠো। ওই মামা, এগুলো নিয়ে যান, বিলটাও নিয়ে যান। অর্ক উঠ। পরে যাব, রেখে দাও তোমার কাছে। আমার যেতে ইচ্ছে করছে না। নিলয় চলো তোমার বাসায় যাই। মার খাবা, চলো বলছি। নিশিকে নিয়ে নিলয় বের হয়। কাশেম মামার দোকান বন্ধ করে দিল। 4 জন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। 10 মিনিটও লাগে না হেঁটে যেতে নিশিদের বাড়ি। 5 মিনিটে একটু বেশি সময় লাগবে। নিশি নিলয়ের কাছে আসে, নিলয়কে জড়িয়ে ধরে, তারপর নরম গলায় বলে, ও নিলয়, তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না তো। তোমার সাথে তোমার বাসায় নিয়ে যাও না প্লিজ, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নাউজুবিল্লাহ, এ মেয়ে বলে কি? এর মানে কি? কি যেন বললা? নাউজুবিল্লাহ মানে কি? ওহো, এর অর্থ হলো এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ও, আমাকে আরো শেখাবা? কেন? আমি যদি তোমার কাছে আসি তাহলে তখন তো আর তুমি খ্রিস্টান মেয়েকে বিয়ে করবা না, তাই না? আমাকে তখন তোমাদের ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের ধর্ম গ্রহণ করতে হলে আমাকে নয়, আল্লাহকে ভালোবেসে ভয় করে বিধান মেনে নিজ ইচ্ছাতে আসতে হয়। তুমি শেখাবা আল্লাহকে ভালোবাসা? আচ্ছা এখন ছাড়ো, ওরা দেখছে তো। আমার হুডির চেন খুলে তার ভিতরে ঢুকে গেছো। উফ, সরো। না না, আমার তোমাকে ছাড়তেই ইচ্ছে করছে না। আর শোনো, আমার মনে হয় অর্ক কিন্তু হেব্বি বাঁদর একটা ছেলে। ফ্ল্যাটে 1 নাম্বার। আমার বোনের হাত ধরেও ফেলেছে। আমি শিওর ওরা আমাদের ফাঁকি দিয়ে প্রেম করবে। বুঝেছি, চলো এবার। ধ্যাত। নিশির হাত থেকে টানতে টানতে নিয়ে যায় নিলয়। অর্ক আর জেরিন নিশিদের কাণ্ড দেখে হাসতে থাকে। অর্ক বলে, তোর বোন তো দেখে ভাইয়াকে অনেক ভালোবাসে। বাপরে। টিচার পড়াতে গেলে 2 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় আমার রুমে এসে ঘুরে যাবে। বাহ। কিন্তু ভয় করছে, যদি মা বাবা কিংবা আমার আঙ্কেল যদি জানতে পারে আপু টিচারের সাথে ডেট করছে, কী যে হবে। কিছুই হবে না, নিলয়কে তুমি চেনো না। তবে হ্যাঁ, একটা সমস্যা আছে, সেটা হলো নিলয় মুসলিম। কিন্তু তোমার আঙ্কেলে 1000টা লোকও যদি থাকে তাহলে নিলয়ের কিচ্ছু হবে না। কেন কিছু হবে না কেন? না মানে আসলে আমি বলতে যাচ্ছি নিলয় অনেক ভালো। ওহ ঠিক বলেছ। ওরা 4 জন বাড়ির সামনে আসে। নিলয় ফোন বের করে জামিলাকে ফোন করে। জামিলা বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে জেগেছিল। রিং বাজতেই বিছানা থেকে উঠে বাইরে আসে, রিসিভ করে। আন্টি, আমরা গেটের বাইরে, দারোয়ান চাচা মনে হয় ঘুমাচ্ছে, আসেন। ওনারা ফুচকা খাচ্ছিল। দাঁড়াও। আর আন্টি। নিলয় কিছু বলতে পারে না, তার আগেই নিশি নিলয়ের ঠোঁটে চুমু দিতে শুরু করে। নিলয় তাড়াতাড়ি চাদর দিয়ে নিজেদের ঢেকে নিল। ওপাশ থেকে জামিলা বেগম হ্যাঁ বলো করেই যাচ্ছে। 10 সেকেন্ড পর নিশি নিলয়কে ছেড়ে দেয়। নিলয় হাঁপাতে হাঁপাতে ফোনটা কেটে দেয়। 1 মিনিট পর জামিলা বেগম গেটে আসে। নিলয়দেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিশি আর জেডিন সামনে, নিলয় আর অর্ক পেছনে দাঁড়িয়ে আছে ভদ্র ছেলেদের মতো। নিলয়কে দেখেই জামিলা বেগম বলে, নিয়ে আসছো? ওদের বাড়ির ভিতরে নিয়ে যায়, তারপর ওদের ব্যবস্থা করছি। ভিতরে আসো তোমরা, এত রাতে বাসায় যেতে হবে না, থেকে যাও। না আন্টি, পড়া বাকি আছে তো, পড়তে হবে, চিন্তা করবেন না।
ওনারা কাশেম মামাকে ডেকে ঘুম থেকে তুলে ফুচকা খেয়েছে। কি বেয়াদব মেয়ে হয়েছে দেখছো? এই তোমাকে আমি ছোটটাকে দিলাম, কিভাবে ওটারে পিটিয়ে সোজা করবা তুমি জানো। বড়টারে আমি দেখব, কাল থেকে পড়াতে এসে যেন আমি ধূপটাপ পিটানির শব্দ শুনি। ওকে? আচ্ছা আন্টি, চিন্তা নেই। শুনেন, আপাতত কিছু বলিয়েন না। আমাকে বলেছে যেন মাকে বুঝাই কিছু না বলতে। ভুল করছে, আজকে মাফ করে দেন। আবার কখনো এমন হলে আমরা দুজনে মিলেই পিটানি দেব। কিন্তু আমাদের তো মাঝে মাঝে এমন খেতে ইচ্ছে করে, তখন কি করবে? হুম, তাহলে বলে দাও তোমার প্রিয় মেয়ের, তোমার পছন্দের টিচারকে, যেন সে এসে আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে যায়। তাহলে তোমার কোনো টেনশনই থাকবে না। না হলে তুমি যাবার সাথে, আর না হয় আমরা একা গেলে কিছু বলতে পারবা না, বলে দিলাম। একটা চর দিব ফাজিল মেয়ে, মুখে মুখে কথা বলছিস। আন্টি চিন্তা নেই, এবার ঘরে যান। ঠিক আছে বাবা, সাবধানে যাও। ওটাকে ও, এটা আমার কাজিন, ও আমার সাথেই থাকে। একা আসবো ভাবছিলাম, পরে মনে হলো ওকে সাথে নেই, রাস্তায় যদি ঝামেলা হয়। বাহ, ভালো ছেলে তো তুমি। যাও বাবা, সাবধানে বাসায় যেও। আর হ্যাঁ, এরপর যদি ওরা এমন করে তাহলে তোমাকে কল করব, এসে নিয়ে যেও। রাত বেরাত ওরা কথা শুনে না। আমার হয়েছে যত চালা। রাস্তায় কি না কি যদি ঘটে যায়, তুমি এসে ওদেরকে নিয়ে যেও, আবার রেখে যেও, কেমন? তাহলে আর কোনো চিন্তা নেই। আমি মানে আচ্ছা। জামিলা আর নিলয় কথা বলছে। নিশি জামিলার পেছনে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি দিচ্ছে। নিলয় খুব কষ্টে মুখে সিরিয়াস ভাব এনে জামিলা বেগমের সাথে কথা বলে, কখনো কখনো মাথা নিচু করেও নিচ্ছে। জামিলা বেগম নিশিদেরকে নিয়ে ভেতরে চলে যায়। নিলয় আর অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচে, ওরা আর দাঁড়ায় না। ভাগ্যিস দারোয়ান চাচা জামিলাকে বেশি কিছু বলেনি। নিশিদের দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচার সামনে 1000 টাকার নোট ফেলে দেয়। উনি বুঝতে পারে এটা নিশি কেন দিয়েছে। উনি তো অনেক খুশি, দারোয়ান আর জীবনেও মুখ খুলবে না। অ্যানিমাস এমপি সাদেকের অ্যাকাউন্ট চেক করে। যতগুলো অ্যাকাউন্ট চেক করতে গিয়েছে সবগুলো অ্যাকাউন্টে ব্লক করে রাখা। অ্যানিমাস হাসে। 400 কোটি টাকা আছে এমপি সাদেকের অ্যাকাউন্টে, অথচ এটাই লক করা নেই। অ্যানিমাস জানে এটা তার জন্য একটা ফিশিং, কিন্তু সে তো বোকা না। সে সাধারণ 1000টা অ্যাকাউন্ট সিলেক্ট করে। অ্যানিমেস সাদেকের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট নেওয়ার আগে ফিনিশ করে রিফাতদের কাছে ওরা সবাই পিসির সামনে বসে আছে। সবগুলো অ্যাকাউন্ট ওরা ব্লক করে নিজেদের খাতার অ্যাকাউন্টের সব কিছু লিখে নিয়ে সরাসরি ডিলিট করে দেয় তাদের কম্পিউটার থেকে, কারণ তারা কোনো রকম রিস্ক নিতে চাচ্ছে না। যদি অ্যানিমেস তাদের কম্পিউটারগুলোকে হ্যাক করে তখন সব ডকুমেন্ট পেয়ে যাবে, তাই অনলাইনে কিছু রাখেনি ওরা। রিফাতেরা সবাই পিসির সামনে বসে আছে। সাদেকের অ্যাকাউন্টের ওপর নজর রাখছে ওরা, কারণ যে কোনো কিছু সেই অ্যাকাউন্টের যদি প্রবেশ করে সেটা খুঁজে বের করতে পারবে। কিন্তু ওদের পিসি হঠাৎ কালো হয়ে যায়। 10 সেকেন্ড পর ঠক ঠক শব্দ শোনা যায়। পিসিতে তাকিয়ে দেখে চেয়ারে বসে আছে অ্যানিমাস। চেয়ার হেলানে দোলনায় করছে বলে শব্দ হচ্ছে এমন। ওরা অবাক হয়, এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও ওদের কম্পিউটার ঠিকই অ্যানিমাস হ্যাক করেছে, কিন্তু কিভাবে? অ্যানিমাস শব্দ করে হাসলো। অ্যানিমাস বলে, তোমাদের দেখে লজ্জা হচ্ছে আমার, কারণ তোমরা নিজেরাই নিজেদের কর্ম করে খেতে পারতে, কিন্তু তোমরা কি করলে? নিজেদের বিবেক বিক্রি করে দিলে। ছি, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমরা কিভাবে পারলে? দেশের মন্ত্রীরা এত এত দেশের টাকা মেরে নিজেদের অ্যাকাউন্ট ভরে রেখেছে, সেই টাকা বাঁচানোর জন্য তোমরা এসেছো? তোমাদের কি একটুও বিবেক নেই? ভাবো, আগে সিম অপারেটররা কলে কথা বলে কত টাকা কাটতো, আর এখন কত টাকা কাটে। দেশে যে এত দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে? টাকার মান কমে কেন গিয়েছে? কারণ এইসব অ্যাকাউন্টেই তো টাকা পড়ে আছে। তোমরা কি কখনো বুঝবে না? বিবেকের কাছে প্রশ্ন করো তো। তোমার প্রাপ্য টাকা যদি কেউ নিজে নিয়ে জমিয়ে রাখে, তুমি দেখলে যে তার কাজে আসছে না সেই টাকা, কিন্তু তোমার কাজে আসতো, অথচ সেই টাকা জমিয়ে রেখেছে অন্য কেউ।
আর তুমি দুবেলা খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে চাকরি খুঁজছো, কাজ খুঁজছো, কিন্তু প্রয়োজনে কি পাচ্ছ? অথচ দেশের বিভিন্ন খাত থেকে, ছোট বড় সব প্রকল্প থেকে কোটি কোটি টাকা মেরে টাকার পাহাড় জমিয়েছে দেশের নামকরা বড় বড় মন্ত্রীরা। তাদের কি শাস্তি হওয়া উচিত না? তোমাদের বিবেক কি বলে? তোমাদের 1 মিনিট ভাবার সময় দিলাম। ভাবো নিজেকে বিবেকের আদালতে বসিয়ে। একবার ভাবো নিজেকে ক্ষমা করবে কিভাবে? অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে চলে যায়। আগের মতোই হয়ে যায় স্ক্রিন, কিন্তু সবাই তাকিয়ে আছে একে অপরের দিকে। কি করবে বুঝতে পারছে না। এভাবে 1.5 মিনিট পার হয়ে যায়। হঠাৎই আলিফ বলে, রিফাত স্যার, সাদেক ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক অ্যাক্সেস চলে গিয়েছে আমাদের থেকে এবং 1000 অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে চলে গিয়েছে। আর সেই অ্যাকাউন্টগুলো এখন হাই সিকিউরিটি দিয়ে লক করে দেওয়া হয়েছে। রিফাত তাকায় স্ক্রিনে। সত্যি আলিফ যা বলেছে তাই হয়েছে। সাদিকের অ্যাকাউন্ট খালি। কি জবাব দেবে সাদিককে? সাদিকের অ্যাকাউন্টে 1 টাকাও পড়ে নেই। রিফাত বলে, এনিমাসের এটা ফিশিং ছিল। আমাদের কল্পনা, মস্তিষ্ক, মন সবকিছু কিছু সময়ের জন্য সম্মোহিত করে কাজ করে দিয়েছে। সে আসলেই জিনিয়াস। সে ডিভাইসগুলো অনলাইনে ফিশিং এর দ্বারা হ্যাক করার পাশাপাশি সরাসরি যে মানুষের মন মস্তিষ্কে প্রবেশ করতে পারে, সরাসরি ফিশিং করলো আমাদের কল্পনাতে এসে। হ্যাঁ স্যার, এনিমাসকে আমরা কখনো ধরতে পারবো না। সে ভালো করেই জানে সব বড় অ্যামাউন্টগুলো ব্লক করে রাখা। এই একটা অ্যাকাউন্টই বা কেন ওপেন করে আছে? নিশ্চয়ই এটা ট্র্যাপ ছিল তার জন্য। কোন ডিভাইস থেকে অ্যাক্সেস নিতে সেটা আমরা জানতে পারতাম, কিন্তু সে ঠিকই আমাদের মনোযোগ নষ্ট করেছে। আমরা যদি গাছ নিয়ে ভাবি, সে গাছের ডাল পাতা নিয়ে ভেবে রেখেছে। আলিফের কথা শুনে রিফাত জোরে শ্বাস নেয়। কি করবে বুঝতে পারছে না। এদিকে অ্যানিমাসের বলা কথাগুলো রেস যেন রিফাত কাটাতেই পারছে না। অ্যানিমাস সত্যি কথা বলে গেছে। আর একদিকে অ্যানিমাসের জিনিয়াস হ্যাকিং সিস্টেম কি করবে সে? দল থেকে সবাইকে সরকার কর্তৃক নমিনেশন দেওয়া হয়েছে। এমপি নির্বাচন হতে যাচ্ছে এবার, অর্থাৎ সদস্যের আসন নির্বাচনের লড়াই। অনেকেই অনেক জায়গা থেকেই নমিনেশন পেয়েছে, কিন্তু পলাশ এবার নমিনেশন পায়নি। ওপর থেকে পলাশের নমিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সাথে আরও কতগুলো এমপিদের নমিনেশন বন্ধ। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী বহিষ্কারও করেছে। হঠাৎ করে কি হয়ে গেল কেউ বুঝল না। আয়াস, নিশি আর ওর সব লোকেরা দাঁড়িয়ে আছে দলীয় কার্যালয়ের সামনে। কিন্তু একের পর এক সাংবাদিক জানিয়ে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে কবিরকে। সবাই অবাক। হঠাৎ করে পলাশ বরখাস্তর সাথে তাকে এবং তার পরিবারের কিংবা তার নেতৃত্বের কেনই নমিনেশন পাবে না? হঠাৎ এমন চমকপ্রদস্ত বিষয়টা ঘটল কিভাবে? কে করলো? কিছুই মাথায় আসছে না। দলীয়ভাবে নমিনেশন কয়েকজন পেলেও আয়াসকে ডেকে নমিনেশন দেওয়া হয়। আয়াস নমিনেশন পেয়ে অনেক খুশি। আয়াস ভাবে নিশি সব কিছু করেছে। আয়াস নমিনেশন পেপার নিয়ে নিশির কাছে এসে বলে, সব কিছু হয়েছে তোমার জন্য। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আঙ্কেল, আমি তো কিছুই করিনি। হঠাৎ করে এরা বরখাস্ত কেন হলো? কিছুই তো বুঝতে পারছি না। তার মানে তুমি বরখাস্ত বিষয়ে কিছুই করনি? না আঙ্কেল। আয়াস সাহেব কিছু বলে না। মনে মনে অ্যানিমেশের কথা ভেবে খুশি হয়, কারণ যেহেতু নিশি করেনি কিছু, তাহলে নিশ্চয়ই অ্যানিমেশ করেছে। আর অ্যানিমাসই সব কিছু করতে পারে। আচ্ছা, মিষ্টি কেন সবার জন্য? আজকে পুরো উপজেলাতে মিষ্টি বিতরণ করা হবে। ঠিক আছে আঙ্কেল। নিশি তার লোকেদেরকে নিয়ে চলে আসে। পুরো টিভিতে আজকে যারা যারা পদে থাকা সত্ত্বেও নমিনেশন পায়নি, আবার বরখাস্ত হয়েছে, তাদেরকে হাইলাইট করে দেখানো হচ্ছে। নিশিও বুঝতে পারছে না এইভাবে ওরা জিতে যাবে কিভাবে। কোনো ঝামেলা নেই, বিষয়টা নিশির হজম হচ্ছে না। হঠাৎই জিসান আসে, নিশিকে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি যদি বারান্দায় দাঁড়াও, তোমার অনুমতি ছাড়া তোমার সামনে থেকে ভিডিও আপলোড করে রিলস বানায় কেমন লাগবে? মানে কি বলিস? এই যে দেখো। নিশি জিসানের থেকে ফোনটা হাতে নেয়। তাকিয়ে দেখে কয়েকদিন আগে নিলয়ের সাথে নিশির রাতে দেখা করার বিষয়টা ঘটেছিল। নিশি বারান্দায় দাঁড়িয়ে কলে কথা বলছিল, নিলয়ও রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। নিশি নিলয়কে ভিডিও করে, আর নিলয়ও তো নিশিকে ভিডিও করেছিল। তাহলে এই ভিডিওটি অপ্রত্যাশিত বিকেল আইডি থেকে কিভাবে পোস্ট হয়?
তার মানে এটা নিলয়ের কাজ। নিশি জিসানকে বলে, ও তোদেরকে তো বলাই হয়নি, এই আইডি নিলয়ের। নিলয় ভিডিও করেছিল। তার মানে এসব রিলস নিলয় ভাই ছাড়তো? নিশির মেজাজ খারাপ হয়, তাকে না বলে কেন ভিডিও করবে। নিলয়কে কল করে নিশি। নিলয় রিসিভ করে, নিলয়কে ডাকে সে। নিশি, আমি বিজি আছি, একটু পর তোমাকে কল করব। না মানে না, আমার সাথে তুমি আধা ঘন্টার মধ্যে দেখা করবে। থাকো, আমাকে ডাকছে, আসছি আমি। কোথায় যাবা? কে ডাকছে? আর আজকে সবখানে নমিনেশন দিচ্ছে, তুমি কোথায়? অনেক জায়গাতে ঝামেলা। নিলয় ফোন কেটে দেয়। কি আজব, নিশির মুখের ওপরে নিলয় ফোন কেটে দিয়েছে। নিশির মেজাজ খারাপ হচ্ছে। সে জিসানকে বলে, গাড়ি স্টার্ট দে তো, নিলয়ের বাসায় যাব। আচ্ছা। ওরা 6 জন বাইক নিয়ে নিলয়ের বাড়ির দিকে আসতে থাকে। কবির, রাজ আর পলাশ বসে আছে। কবির পায়চারি করছে, হাতে মদের গ্লাস। কি করবে বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী মেহরাব সাহেব কেন তাদের দুজনকে পার্লামেন্টের দল থেকে বহিষ্কার করলো, কেন এমন কিছু ঘটলো কিছুই বুঝতে পারছে না। কবির বলে, এসব কিছু কি নিশি করেছে? আমার সেটাই মনে হয়। আমাদের পদ থেকে বহিষ্কার হয়েছে নিশির জন্য। এই নিশিকে পেলে মেরেই ফেলবো আমি। ওকে চলো এক্ষুনি তুলে নিয়ে আসি। সালামকে খবর দাও। কসাই সালাম, নিশিকে পেলে ডাইরেক্ট মারতে বলো। স্যার একটু রিল্যাক্স, আপনারা অনেক খেয়ে ফেলেছেন, একটু মাথা ঠান্ডা করুন। কি ঠান্ডা করব? কত বছর ধরে ক্ষমতাতে ছিলাম জানো? স্যার, নিশিকে শেষ করার জন্য আমার কাছে অনেক ভালো একটা প্ল্যান আছে। নিশির কিছু সিক্রেট আমি জানি। নমিনেশন তো পাইনি, কি হয়েছে? বাবা তুমি নমিনেশন ছাড়াই দাঁড়াবে, আর ভোট কেন্দ্রে মানুষজনকে কীভাবে পাঠাতে হবে সেই ব্যবস্থা আমি করব। আর হ্যাঁ, যদি হেরেও যাই তবুও নিশি শেষ হবে। ওর চাচা তো নমিনেশন পেয়েছে, সে যদি পাস করে তাহলে তার উপর নিশির জন্য একটা জ্বর আসতে যাচ্ছে। কি করবি তুই? এক্ষুনি সালাদের তুলে আনি। ওদেরকে মারলে আমার প্রাণের শান্তিটা লাগবে, বুঝলি? পলাশ, একটু থামো। তোমার ছেলে হলো একটা জিনিস, ও ঠান্ডা মাথায় সামলাচ্ছে। তুমি বেশি কথা বলো না, ও যেটা বলছে সেটা করো। রেডি হয়ে নাও, নির্বাচনের প্রচারণা শুরু করতে হবে। এই তো আঙ্কেল, আপনি বুদ্ধিমান, কিন্তু ড্যাডের মাথায় যেন গোবর দিয়ে থাকে। ওই কি বললি? রাজ চুপ হয়ে যায়। কবির আর রাজ দুজনেই হাসতে থাকে। নিশি নিলয়ের বাড়ির সামনে আসে। দারোয়ান নিশিকে দেখে সম্মাননাতে দাঁড়ায়। নিশি বলে, কাকা, নিলয় 4 তলাতে থাকে না? নিলয় অর্ক? হ্যাঁ। হ্যাঁ থাকে তো, কিন্তু ওরা তো বাড়িতে নেই মা। ওরা দুজন আজকে অনেক সকালে বের হয়েছে। একটা গাড়ি আসছিল, সেই গাড়িতে করে ওরা দুজন চলে যায়। গাড়ি কোন সময় হবে? তা প্রায় 7টার দিকে। ওহ আচ্ছা কাকা, ধন্যবাদ। নিশি আরও রাগ বাড়ে। নিলয় সকাল থেকে ফোন করেনি, যেদিনকে কল করে নিশি। ওই অর্কের সাথে কথা হয়েছে তোর? না আপু, কালকে রাতে বলেছিল, সারাদিনে কখন কথা হবে জানি না। নিলয় ভাই একটা কাজ দিয়েছে, সময় পেলে কথা বলবো। মানে আজকে সারাদিন বিজি থাকবে সে। কেন আপু, কি হয়েছে? না কিচ্ছু না। আচ্ছা, অর্ক ফোন করলে আমাকে জানাস তো। আচ্ছা আপু। নিশি সেখান থেকে চলে আসে। কি করবে সে বুঝতে পারছে না। আয়াস সাহেব নিশিকে ডাকে। মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি বিতরণ করার দায়িত্ব দেয়। নিশির আর কাজ না থাকায় সেগুলো করতে শুরু করে। আয়াস সাহেব নিজের অফিস রুমে বসে আছে। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে অ্যানিমেসের কথা ভাবতে থাকে। সময় পেরিয়ে বিকেল হয়, তিনি অফিস থেকে বের হয়নি। অ্যানিমেসের অপেক্ষা করছে সে। অ্যানিমেসকে খুঁজছে সে অনেক আগেই জানিয়েছে। কখন আসবে আসবে করে দুপুর পেরিয়ে গেছে, কিন্তু অ্যানিমেসের কোনো খোঁজ নেই। হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো ফোনে। আয়াস সাহেব তাকিয়ে দেখে অ্যানিমেসের মেসেজ। হ্যালো মেয়র আয়াস। অ্যানিমাস, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি অনেক ভালো কাজ করেছো। কি করলাম? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কবির ও এমপি পলাশকে বরখাস্ত করার জন্য হেল্প করেছো। কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো এই বিষয়ের মধ্যেই ছিলাম না। তার মানে তুমি কিছুই করোনি? না, আমার কাজ হলো অন্যের টাকা মেরে যে বড়লোক হয়েছে, টাকার পাহাড় বানিয়েছে, তার টাকা সরিয়ে নেওয়া। এসব রাজনীতিতে আমি না। তাহলে হঠাৎ করে ওরা বরখাস্ত হলো কেন? আমাকেও নমিনেশন দিয়েছে, তাদেরকে না দিয়ে তাহলে এগুলো হলো কিভাবে? জানি না,
আয়াস সাহেব অনেক অবাক হয়। নিশিও কিছু করেনি, অ্যানিমেসও কিছু করেনি, তাহলে এসব কিছু করলোটাকে? আরও অনেক জেলাতে অনেক বড় বড় লোকেরা বরখাস্ত হয়ে গেছে, কিন্তু হুট করেই বা কেন বরখাস্ত হলো? কি ঘটছে, কেন ঘটছে কেউ কিছু বুঝতে পারছে না। নিশির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। নিশি ফোন বের করে আইডিটা দেখালো। নিলয় বলে, আইডিটা আমার। আসলে তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। কিন্তু আমাকে বলনি কেন? সুযোগ হয়নি। আচ্ছা, সরি। ওকে। আজ সারাদিন কোথায় ছিলে? বাড়িতে গিয়েছিলাম। আমাকে বলে কেন যাওনি? সকাল সকাল তোমার জন্য কে গাড়ি পাঠিয়েছিল? অর্কের মা বাবা, ওরা বড় লোক আছে, সেজন্য ওর ছেলেকে নিতে পাঠিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এখন থেকে কোথাও গেলে আমাকে বলে যাবা। আর 2-3 দিনের পর নির্বাচন, আমি অনেক ব্যস্ত থাকবো। আচ্ছা, সমস্যা নেই। এইভাবে 2-1 দিন চলে যায়। আগামীকাল নির্বাচন। রাজ তার সব লোকেদের জানিয়ে রেখেছে কালকে যেন কেউ ভোটের মাঠে না যায়, ওরা নিজেরাই ভোট দিবে। সবাই যে যার মতো করে কাজে নেমে পড়ে। নিশি তার অফিস অর্থাৎ কাশেম মামার ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে। ওর সামনে 50 জন ছেলেপুলে দাঁড়িয়ে আছে। নিশি সবাইকে বলে, আমার জন্য একদিন কাজ করলে সেই একদিনের জন্য প্রত্যেককেই 20,000 করে টাকা দেওয়া হবে, সাথে থাকবে বিশেষ পুরস্কার। আমাদের এবার পাস করতেই হবে। পলাশের কাজ থাকবে জনগণকে ভোট কেন্দ্রে না পাঠাতে। ওর লোকেরা ভোট চুরি করে তাকে আবার নির্বাচিত করবে। আমাদের আরও ছেলে দরকার। আর যদি ওদের ছেলেরা সামনে পড়ে, ডাইরেক্ট অফার করবা তোমরা, আমার কাছে নিয়ে আসবে। তাদেরকেও টাকা দেব আমার হয়ে কাজ করলে। সবাই কাজে লেগে পড়ো। নিশির কথা মতো ওর সব লোকেরা পুরো উপজেলার সব জায়গাতে ছড়িয়ে পড়ে। নিশির সামনে পলাশের যত লোক পড়েছে সবাইকে তার হয়ে কাজ করার অফার দেয়। অনেকেই নিশির অফারে রাজি হয়ে তার জন্য কাজ করে। এলাকাবাসীদের ভোট কেন্দ্রে পাঠানোর দায়িত্ব নিশি নিজেই নেয়। কোনো প্রকার ঝামেলা হবে না সেটার গ্যারান্টিও নিশি নেয়। থানা থেকে সব পুলিশদের কেন্দ্র ছড়িয়ে যেতে বলে। নিশি তার প্ল্যান অনুসারে ওর লোকেদের পুলিশি ড্রেস পরিয়ে কেন্দ্রের বাইরে অবস্থানও করতে বলে। পরের দিন নির্বাচন শুরু হয়। নিশি প্রায় 50 জন লোকেরা পুরো ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিশিও থেমে থাকে না, নিশির সাথে নিলয়ও থাকে। একসাথে সব কেন্দ্রে ঘুরে ঘুরে দেখতে থাকে নিশি। লোকজনের যে বাধা দিচ্ছে কেন্দ্রে আসতে, নিশি তাদের সব কটাকে উঠিয়ে নিয়ে যায়। 15 বছর পর দলে দলে মানুষ কেন্দ্রে প্রবেশ করে। সবাই মহা খুশিতে ভোট প্রদান করে। আর ভোটগুলো পড়ে আয়াস সাহেবের কলস মার্কাতে। এদিকে নির্বাচন চলছে, অন্যদিকে রাজ সাধারণ জনগণদের উপর অত্যাচার চালাচ্ছে। তবে সে নিশির অজান্তেই, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিশি সেটাও বন্ধ করে দেয়। কবির, রাজ আর পলাশ বসে আছে। রাজ হাতে সিগারেট নিয়ে টেনে যাচ্ছে। কবির বুঝতে পারছে না হঠাৎ করে তাদের এই অধপতনের পেছনে কে দায়ী। কবির বলল, আমরা নির্বাচনের মাঠে লোকদের যাওয়ারটা আটকাতে পারলাম না, এটা আমাদের জন্য চরম ব্যর্থতার বিষয়। কিভাবে আটকাবো স্যার? যেখানে আমাদের লোক যাচ্ছে তারা কমতে শুরু করে, নয়তবা নিশির লোকেরা সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে থামিয়ে দিচ্ছে আর জনগণকে ভোট কেন্দ্রে গাড়িতে করে পাঠানোর ব্যবস্থা করেছে। এটা আটকানো কঠিন আমাদের জন্য। বোম মারতে মারুক সব এলাকার মানুষ। আঙ্কেল, আপনারা পদ থেকে বহিষ্কার হয়েছেন। এখন যতটুকু বাঁচতে পারছেন সেভাবেই থাকুন। জেলের ভিতরে গেলে আপনাদের ছাড়বেও না, তাই বড় স্টেপ নিতে হলে ভাবতে হবে। নিশি আমার প্লেন আটকে দিয়েছে, কিন্তু ও জানে না এখনও যে ওর উপর দিয়ে কোন ধরনের ঝড় আসতে যাচ্ছে। এটা সে সামলাতে পারবে না। মানে কোন ঝড়? কি করতে চাও তুমি? আমার কাছে কয়েকটা ছবি আর ভিডিও আছে, সময় মতো আয়াসের সাথে মিটিং করে সেগুলো দেখাবো। তারপর কাজটা সেই করে দেবে। আমাদের কাজ থাকবে আয়াসের সাথে হয় ওর লোক হয়ে কাজ করা, তারপর ওর নাম করে এলাকা লুট করা। এভাবে ওর পতন ঘটিয়ে আমরা আবার ক্ষমতায় আসবো। আরে বাহ, এই হলো তো আসল প্ল্যান। এটা করতে সময় লাগবে, কিন্তু এটা করতে পারলে আমাদের কোনো চিন্তা নেই। তোমার প্ল্যানে যদি নিশি আয়েশের কাছে না থাকে তাহলে ধরে নাও আয়াস শেষ। ওকে যেভাবে ইচ্ছা নাচাবো, সময় মতন শর্ট বলে ছক্কা মারতে হবে। ওরা 3 জন নির্বাচন হারাতে চলেছে, তবু ওরা
চিয়ার্স করছে ড্রিঙ্কস হাতে নিয়ে। বোঝা যাচ্ছে এটা তাদের বিরাট বড় প্ল্যান। ঝামেলার সময়ও যারা শান্ত থাকে বোঝা দরকার তারা পরবর্তীতে বিরাট কিছু করতে যাচ্ছে। নির্বাচন শেষ হয় রাত 8টার দিকে। জানানো হয় কে কত ভোট পেয়েছে। আয়াজ সাহেব বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে শরীফুলনগরের এমপি হয়ে যান আর নিশিকে বানিয়ে দেয় মেয়র। নিশি সোজা চেয়ারম্যান থেকে মেয়র হয়ে যায়। নিশি এখন চেয়ারম্যান সহ মেয়র হয়ে এলাকার পুরো নিজেদের হাতে নিয়ে রাখে। নিশি তার আঙ্কেলের থেকে অনেক কোটি টাকা আনে। তার লোকেদের এক এক করে সেই টাকাগুলো প্রদান করে। নিশির সাথে কদিন কাজ করে ওরা এক একজন 50,000 টাকা করে পেয়েছে। কিন্তু আয়াজ সাহেব এত কোটি টাকা কোথায় পেল? নিশি বেশ রাতে বাড়িতে ফেরে। জামিলা নিশিকে ডাক দেয়। নিশি চুপি চুপি তার রুমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ড্রয়িং রুমের আলো জ্বলে ওঠে। তাকিয়ে দেখে জামিলা বসে আছে। নিশিকে বলে, চেহারার কি হাল করেছিস, একবার দেখেছিস? এই করে কি জীবন পার করবি তুই? বিয়ে শাদী করা লাগবে না, রাজনীতি থেকে চলে আয় বলছে। এটা আমার পছন্দ না। বিয়ের বয়স পার হচ্ছে, তোর কি কোনো ভাবনা চিন্তা নেই? এই কদিন না খেয়ে চেহারার কি হাল করেছিস? বাড়িতে আজ 4 দিন পর আসলি, কি সমস্যা? হ্যাঁ, চিন্তা হয় না? এসব বাদ, বিয়ের জন্য প্রস্তুত হ। মা, কি হলো তোমার? কেন এমন করো বলো তো? তুমি না আমার সেরা মা। সরি, আর রাত করব না কখনো, যিশুর প্রমিস। আচ্ছা ঠিক আছে, যা খাওয়ার খাবি এখন। মা, ফুচকা বানাও না, ফুচকা খেতে ইচ্ছে করছে। পারবো না রাতে, এখন কালকে। কিন্তু এখন তো ইচ্ছে করছে। যদি আমার কিছু হয় তখন কি করবা? মনে মনে বলবা না, ইস মেয়েটা ফুচকা খেতে চেয়েছিল। একটা চর দিব, যা কাশেম মামার দোকান থেকে খেয়ে আয়। সত্যি মা? আরে দাঁড়া, জেরিনকেও সাথে নে, রাত তো। আচ্ছা মা। ওই দাঁড়া, নিলয়কে কল করি, এসে নিয়ে যাক। আজকে নির্বাচন শেষ হলো, রাস্তাঘাটে কি না কি ঝামেলা হবে, কোনো রিস্ক নিতে চাচ্ছি না। রেডি হ, আমি কল করে নিলয়কে আসতে বলি। ঠিক আছে, ফ্রেশ হতে গেলাম। নিশি দৌড়ে চলে যায়। নিলয়ের কথা শুনে নিশি অনেক খুশি। তারপর জামিলা নিলয়কে কল করে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে জামিলা বলে, নিলয়, তুমি কি ব্যস্ত আছো? না আন্টি, কিছু হয়েছে? আসলে এখন রাত 12টা বেশি বাজে। নিশির ইচ্ছে হয়েছে ফুচকা খাবে, একটু নিয়ে যাবা ওদের? বুঝোই তো, আজকে ইলেকশন ছিল, পথে যদি কিছু হয়। ওর আঙ্কেলের সাথে ছিল বলে চিন্তা হয়নি। এখন তো ওর আঙ্কেল নেই, আসো একটু বাড়িতে। আচ্ছা আন্টি। আর তোমার ছোট ভাইকেও আনবে। আচ্ছা। নিলয় ফোন কেটে দেয়। অর্ককে রেডি হতে বলে। দুজনে বের হয়। বাড়ি থেকে বের হতেই দেখতে পায় সেই দিনের সেই লোক, মানে রাজীবকে দেখতে পায় নিলয়। নিলয় ফোনটা বের করে, অর্ককে মেসেজ দেয়। অর্ক, আমাদের পিছনে একটা লোক আছে, তাকাস না। আমি তোকে তাকাতে বললে দেখবি তখন। লোকটা আমাদের পিছনে সব সময়। কে লোকটা? তাকাবো? আমি দাঁড়াচ্ছি। তুই সামনের রাস্তা থেকে ঘুরে ওই যে ঝালমুড়ির যে দোকানটা ক্রস করছি ওখানে এসে আমাকে মেসেজ করবি। আচ্ছা। নিলয় সামনের রাস্তার উপরে বসলো। লোকটা আড়ালে দাঁড়ায়। 1 মিনিটের ভেতরেই অর্ক দোকানের সামনে এসে দাঁড়ালো। নিলয় উঠে দাঁড়ায়, হাঁটতে শুরু করে। নিলয় ফোনের সামনে ক্যামেরা অন করে দেখে পেছনে সেই লোকটা আসছে। নিলয় অর্ককে মেসেজ করে বলে, দেখ, কালো শার্ট পরা একজন লোক, মাথায় ক্যাপ পরা আছে, এগিয়ে আয়, একদম লোকটার কাছে আসবি। আচ্ছা ভাইয়া। অর্ক দ্রুত পা ফেলে রাজীবের একদম পেছনে আসে। নিলয় দাঁড়ায়। নিলয় রাজীবের দিকে এগিয়ে যেতে থাকে। লোকটা দ্রুত চলে যাবে এমন সময় অর্ক রাজীবের পেটের নিচের দিকে জোরে একটা প্লাস মারে। লোকটা পেটে হাত দিয়ে ধরে ও মা বলে মাটিতে বসে পড়ল। অর্ক আরেকটা মারতে যাবে, তখনই নিলয় বলে, থাম, এত জোরে পাঞ্চ করলি কেন? মরবে না। যে জায়গাতে মারছি সেখানে আমি ফোর্সে 10টা পালস খেতে পারবো। আচ্ছা, কি করবো এটারে বলতো? আরো কয়েকটা দিন। না, এটারে ব্যবস্থা কর, এখন সময় নেই, পরে দেখব। ফোন আর ক্যামেরাটা নিয়ে রাখবি, বডিতে কোনো প্রকার ডিভাইস আছে কিনা চেক করবি। ঠিক আছে, জলদি আসবি। নিলয় এগিয়ে যেতে থাকে। রাজীব পেটে হাত দিয়ে ওদের কথা শুনতে থাকে।
আর কোঁকড়াচ্ছে, মুখ দিয়ে জোরে শব্দ বের করতে পারছে না। অর্ক প্লাসটা বেশ জোরে দিয়েছে। নিলয় চলে যেতেই অর্ক বলে, বাহ বাহ, তোমার গায়ে এত ভালো শক্তি। এত জোরে ঘুষি খেয়ে কেউ মাটিতে পড়ে যায়, তুই তো বসে পড়লি। পট ঢং করিস না, তোকে ঘুষি মেরে কিন্তু মেরে ফেলতে পারি। দেখে তোদেরকে মনে হয় না এভাবে মারতে পারিস? তোদের হাত শক্ত কেন এত? চুপ থাক, কতগুলো বালির বস্তা ছিললাম, এটা তো তোর নরম পেট। অর্ক ফোন আর ক্যামেরা নিয়ে নেয়, তারপর সেখান থেকে চলে আসে। রাজীব অবাক হয়, এই ছেলে দুটো কি পাগল, তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। রাজীব দৌড়ে চলে যেতে থাকে। নিলয় আর অর্ক বাড়ির সামনে এসে দাঁড়ায়। জামিলাকে কল করে। জামিলা নিশিদের বলে, ওই নিলয় এসেছে, জলদি যাবি, দেরি করবি না কিন্তু। আচ্ছা মা, টাটা। নিশি, নিলয়, জেরিন আর অর্ক চারজন একসাথে হাঁটতে থাকে। নিশি বলে, এই শুনলাম সামনে তোমাদের রমজান মাস। রমজান মাসে কি সবাই না খেয়ে থাকে? দিনের আলো ফোটার আগে নির্ধারিত সময়ে খাবার খেতে হবে, তারপর সূর্য অস্তের পর নির্ধারিত সময়ে খাবার খেতে হবে। নামাজ পড়বা রোজ, আর আমাকে কোরআন পড়িয়ে শোনাবা। আচ্ছা, শোনাবো। বাইবেল পড়বা নিলয়? পড়েছি। পড়েছো? তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাও। যিশুর প্রতি ভালোবাসা চলে আসেনি তোমার? যিশু হলো আমাদের ঈসা, আর তিনি সৃষ্টিকর্তা নন, বরং তাকেই সৃষ্টি করা হয়েছে পৃথিবীর মানুষের পথ প্রদর্শক হিসেবে। তাই যেখানে একমাত্র সৃষ্টিকর্তা আছে, সেখানে সৃষ্টিকর্তার সৃষ্টিকে গড হিসাবে কিভাবে মানবো বলো? তোমাদের ধর্ম কেমন অদ্ভুত, তাই না? কেন অদ্ভুত হবে? আমার সাথে যারা থাকে, মানে ছেলে মেয়েরা, ওরা আজান শুনলেই দৌড় দেয় মসজিদের দিকে। একে অপরকে দেখলে কি যেন বলে, সালাম দেয়। এর মানে কি? সালামের অর্থ হলো তোমার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। ওয়াও, এটা তো চমৎকার, কি সুন্দর। দেখার সাথে সাথে কি সুন্দর করে সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনা করছে। আমাকে শেখাবা সালাম দেওয়া? শেখাবো। আমিও রোজা থাকবো। হয়েছে, থামো, ফুচকার দোকানে এসেছি, জলদি খাওয়া শেষ করো। নিলয়, আমি তোমাদের বিয়ে দেখেছি, শুনেছি পবিত্রভাবে বিয়ে হয় তোমাদের উপাসনালয়ে। আমরা সেখানে বিয়ে করব। আমি কবুল বলতে পারি? কবুল মানে হলো নিজ ইচ্ছায় মন থেকে মেনে নেওয়া বা গ্রহণ করা কিংবা স্বীকার করা। আমি তোমাকে হাজব্যান্ড হিসাবে স্বীকার করে নিতে চাই। আচ্ছা, সেটা সময় আসুক। দুজন গল্প করে। অর্ক আর জেরিন বসেছে একটা টেবিলে। অর্ক অনেক চুপচাপ। অর্ক জেরিনের হাত ধরে। জেরিন বলে, কি হয়েছে তোমার, এমন গম্ভীর হয়ে আছো কেন? তোমার আপু ভাইয়াকে অনেক ভালোবাসে, দেখেছো? তিনি তোমাদের ধর্ম ছাড়তে রাজি, কিন্তু ভাইয়া এটাতে মত দেয় না। সে বলে মানুষকে ভালোবেসে ধর্ম ছাড়া ঠিক না। যদি কেউ রাসূলকে ভালোবাসে সেটা আলাদা বিষয়, কিন্তু শেষ নবীর পরে কেউ নবী হবে না। তাই অন্য মানুষকে স্রেফ ভালোবাসার বিচারে ধর্ম ত্যাগ করা ঠিক না, বরং ধর্ম জেনে বুঝে নিজ জ্ঞান ত্যাগ করতে হবে। ঠিকই বলেছে, কিন্তু আপু তো এখন দেখি তোমাদের আরবি বর্ণমালা শেখার চেষ্টা করছে। জেরিন, তোমাকে যদি বলি আমি খ্রিস্টান না, তাহলে? জেরিন শক খায়। এক ঝটকাতে যেন দৃষ্টি স্থির হয়ে অর্ককে দেখছে। অর্ক জেরিনের হাতে আরো শক্ত করে ধরে বলল, আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা আমাকে চাও, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি শুরুতে মিথ্যা বলেছিলাম যে আমি তোমাদের ধর্মের, কিন্তু এটা আসলে আর বই বানানো ঠিক না। আমি হয়তো তোমাকে পাবো বিশ্বাস করি, তবু তোমাকে সত্যি বলেই পেতে চাই। মিথ্যা আর না, আমি মুসলিম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি জেরিন, বিশ্বাস করো, অনেক বেশি। জেরিন অর্কের থেকে হাত ছাড়িয়ে নেয়। ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। রাগে ওর সারা মুখ লাল হয়ে গেছে। নিজেকে কিছুতেই মানাতে পারছে না অর্ক কেন তাকে মিথ্যে বলল। সে তো সবটা দিয়ে অর্ককে ভালোবেসেছিল, তাহলে অর্ক কেন শুরুতে সত্য বলেনি? কেন এতদিন লুকিয়েছে? অর্ক বলে, আমি জানি আমাকে এখন তোমার ভালো লাগছে না। আমি বলিনি আমি খ্রিস্টান, জাস্ট নাম বলেছিলাম। মনে করে দেখো, তোমার প্রশ্নগুলো এড়িয়ে গিয়েছে। নিজ থেকে তো বলিনি আমি তোমার ধর্মের। যাই হোক, মাফ করে দাও, তোমার অপেক্ষাতে থাকবো, জোর করবো না তোমাকে। যদি কখনো মনে হয় পারবে থাকতে, মানে নিতে পারবে, তবে চলে এসো, আমি আছি, ভাইয়া আছে, সব সামলে নিতে পারবে। আর আমাদের পরিবারের কথা ভাববে তো, সেটা আমার উপর ছেড়ে দাও।
তুমি নিজেরটা ভাবিও। ওরা আর কোনো কথা বলে না। রাতে ফুচকা খেয়ে ওদেরকে বাসায় পৌঁছে দেয় দুজন। অর্ক চুপচাপ থাকে। নিলয় কোনো প্রশ্ন করে না। অর্ক নিজেকে সামলাতে পারে। বেশি সমস্যা হলে নিলয়কে সে নিজের থেকেই বলবে। আজকে প্রধানমন্ত্রীর একটা ভাষণ হবে। মাঠ ভর্তি অনেক লোক। সেই মাঠের এক প্রান্তে বড় একটা লাইভ স্ক্রিন রাখা হয়েছে, যেটা ক্রিকেট মাঠে খেলা চলাকালীন থাকে। স্টেজে ভাষণ দেয় প্রধানমন্ত্রী মেহরাব সাহেব। তিনি বললেন, গত এমপি নির্বাচনের পর আমরা আবার জয়লাভ করেছি। কিছু মানুষদের আমি দল থেকে বহিষ্কার করেছি। এর কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন, কারণ তারা সরকারের জনগণের টাকা মেরে বিশাল সম্পত্তির মালিক হয়েছে। পুলিশের ডিআইজি, স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি, দুদক কমিশনার, সিআইডি প্রধান, এই 5 জন বিশেষভাবে উল্লেখযোগ্য। আরও কয়েকজনকে বরখাস্ত করেছি। তাদের বিরুদ্ধে অনেক প্রমাণ আমি সরাসরি পেয়েছি। এটা সিক্রেট। আদালতে পেশ করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি করে কেউ এই দেশে বাঁচতে পারবে না। দেশটা আমাদের সবার, তাই দেশকে ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। মেহরাব সাহেব তার ভাষণ শেষ করে স্টেজ থেকে যখন নামতে যাচ্ছিল, ঠিক তখনই সেই বিগ স্ক্রিনে অ্যানিমেশের আবির্ভাব ঘটে। অ্যানিমেশকে দেখেই সবাই চিৎকার করে ওঠে। হিরো হিরো বলে স্লোগান দিতে থাকে অ্যানিমেশ। সমস্ত টিভি চ্যানেলে অ্যানিমেশ আবারও লাইভে চলে আসে। জাতির উদ্দেশ্য অ্যানিমেশ বলে, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট চেক করেছি, তিনি কম টাকার মালিক। হয়তো তিনি আছে বলেই পুরো দেশ এখনো টিকে আছে। না হলে পারমাণবিক নিউক্লিয়ার বোম দিয়ে পুরো দেশ আমি ধ্বংস করে দিতে পারি। কোথা থেকে এই বোমটা আসছে সেটা কেউ আন্দাজ করতে পারবে না। আবার আমি সেটা ধ্বংসও করতে পারি, কিন্তু এটা করব না। আমার এখনো কিছু কাজ বাকি। আমাকে আটকাতে গোটা দেশ এক হলেও আমাকে আটকানো যাবে না। আমি হলাম ছায়ার মতো, ছায়া যেমন মোছা যাবে না, আমিও এমন। তবে আমি যদি নিচ থেকে চলে যাই সেটা আলাদা বিষয়। আমি এবার সংসদের প্রধান বিচারপতি তানভীর খানের আইডি আর তার ড্রাগস বিজনেসের সব নেটওয়ার্ক ও তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছি। তার সিক্রেট হলো পাশের দেশের মুখ্যমন্ত্রী লাল সিংয়ের সাথে ড্রাগস বিজনেস করে। বর্ডার এরিয়ার বিজেপি কমিশনার সোহেল তার আন্ডারে কাজ করে। ওদের অ্যাকাউন্টে আছে 10,000 কোটি টাকা। ফায়াদ সাহেব, আপনি আপনার হ্যাকার টিমকে বলুন আমাকে আটকাতে। দেখি ওরা কতটা দক্ষ, না আমি কতটা হিংস্র। অ্যানিমেশ কথাগুলো বলে স্ক্রিন থেকে সরে যায়। সব মিডিয়া এখন তানভীরের পেছনে ছুটে যাচ্ছে। এই অ্যানিমেশ দেশের সব বড় মন্ত্রীদের জন্য হুমকির স্বরূপ। এত কিছু ফাঁস করে দিল সমস্যা। কেউ শান্তি মতো বাঁচতে পারবে না। ক্ষমতায় এসে যদি ঠিকভাবে নিজেকে গোটাতে না পারে, তাহলে সেই ক্ষমতা দিয়ে কি করব? অ্যানিমেশকে কি আটকানোর কোনো চান্স নেই? কেউ কি পারবে না? সে আসলেই চাচ্ছেটা কি? ফারাদ তানভীরকে নিয়ে সিক্রেট জায়গাতে আসে। এখানে আরও অ্যানিমেশের দ্বারা শিকার হওয়া মন্ত্রীরা আছে। তারা একসাথে বসেছে আবারও। কি করব স্যার? এই অ্যানিমেশ তো পুরো জ্বালিয়ে খেলো। ও কি চাই সেটা আগে জানতে হবে আমাদের, তাহলে সেটা ওকে দিব। আমি হ্যাকার টিম হায়ার করেছি, ওরা তাকে আটকানোর চেষ্টা করছে। আচ্ছা, ওকে আমরা আমাদের কাছে রাখার অফার করি। গাধা, যে ইচ্ছে করলে হাজার হাজার কোটি টাকা নিজের কাছে রাখতে পারে, তাহলে সে কেন তোমার হয়ে কাজ করবে? তাহলে সে হ্যাক করে কোন অ্যাকাউন্টে রেখেছে, সেই অ্যাকাউন্টের মালিককে ধরে আনি, তারপর বোঝা যাবে সে কে। দূর, সবাই এত বোকা কেন? সে জানে এইসব টাকা যদি একটা অ্যাকাউন্টে রাখে সে ধরা পড়বে। সে গরিবের রবিন হুড। আমাদের টাকা হ্যাক করে ওই সব অ্যাকাউন্টে সেন্ড করছে, যেসব অ্যাকাউন্টে 10,000 টাকার নিচে রাখাচ্ছে। এমন হাজার হাজার অ্যাকাউন্ট রয়েছে দেশে, কার রেখে কারে ধরপা। কপাল ভালো যে আমার নিয়ে যাওয়া অভিযোগ ছিল তা প্রমাণ হয়নি। সেটা হলে আমিও বহিষ্কার হয়ে জেলে থাকতাম। অ্যানিমাসের কথা মেহরার সাহেব বিশ্বাস করেনি। ফারাদের কথা শুনে সবাই আশাহত হয়। তাকে কি কোনোভাবে আটকানো যায় না? যদি যায় তবে সেটা কিভাবে? দেখতে দেখতে আরও কিছুদিন চলে যায়। রমজান মাস আসে। আজকে রাতে সেহরি খেতে হবে। 4টার একটু আগে নিলয়ের ফোন বেজে ওঠে। 2-3 বার বাজার পর নিলয় রিসিভ করে। হ্যালো হ্যালো, এই ছেলে কি করো? তুমি এই সময় কল? তোমাকে না ঘুমাতে বলেছিলাম? গাধা, ঘুমিয়েছি তো, উঠলাম আবার। ওঠো, সেহরি করতে হবে তো, 50 মিনিট বাকি আছে। যাও, উঠে ফ্রেশ হয়ে খাবার রেডি করো। আচ্ছা, ঘুমাও তাহলে। এই না না, ঘুমাবো না, আমিও রোজা রাখবো। আমি সব কিছু এখন পারি।
মাথায় কাপড় দিতে পারি, দেখবা? নিশির সাথে সাথেই মাথায় সুন্দর করে ওড়না দিয়ে পিকচার তুলে নিলয়ের কাছে পাঠিয়ে দেয়। নিশিকে দেখে নিলয় হাসলো। কি কিউট লাগছে মেয়েটাকে, পুরোই যেন বিড়ালের বাচ্চা একটা। নিলয় বলে, তুমি তাহলে মুসলিম হয়ে যাবা? হব। আমি অনেক সূরা দোয়া পারি, কালমাও পারি, কোরআন পড়েছি, বাংলা অনুবাদ যতবার পড়েছি ততবার কেমন যেন কেঁপে কেঁপে উঠেছি। খালি পড়তেই মন চায়, থামতে ইচ্ছে করে না। সব পড়া শেষ। তবে বিশেষ বিষয় কি জানো? তোমাদের ধর্মের সবচাইতে বেশি নারীদের সম্মান দেওয়ার বিষয়টা এসেছে। আমি পোশাকেও পরিবর্তন করে ফেলবো। আচ্ছা পাগলি একটা, তাহলে উঠো, সাহারি করো। হ্যাঁ, নামাজ পড়া শেখাবো কবে? ইউটিউব দেখে শিখবা। আচ্ছা, যাই রান্নাঘর থেকে চুপি চুপি কিছু খাই। নিশি ফোন কেটে দিল। নিলয় হাসে, অর্ককে ডাকে। অর্ক ফোন হাতে নিয়ে মেসেজ কল লিস্ট চেক করে। জেরিনের কোনো খোঁজ নেই। 10 দিন হয়ে গেছে জেরিনের সাথে কথা হয়নি। অর্ক ফোনটা রেখে উঠে পড়ে। নিলয় খাবার রেডি করছে, তখনই নিশির মেসেজ, হলো খাওয়া? না, রেডি করছি। আমার শেষ। এত জলদি কি খেলে? রুটি, কলা, কেক, পাস্তা। ভারী খাবার খেতে হয়, এগুলো হালকা খাবার। 10 ঘন্টার বেশি রোজা থাকতে হয়, পারবে না থাকতে? আচ্ছা সমস্যা নেই, ভেঙে ফেলো। না না, পারবো আমি। পারতেই হবে তোমার জন্য, গডের জন্য, সরি আল্লাহর জন্য। হায় রে পাগল, কি কি যে করবা। আচ্ছা থাকো এখন, যা ইচ্ছা করো, তবে অসুস্থ হয়ে পড়িও না। পানি খাও বেশি করে। আচ্ছা, অপেক্ষা করছি। অর্ক আর নিলয় খাবার খায়। খাবার শেষ করে অর্ক ফোন নিয়ে বারান্দায় আসে। টুং করে মেসেজ আসলো অর্কের হোয়াটসঅ্যাপে। একটা ছবি পাঠিয়েছে জেরিন। জলদি ইনবক্স ঢুকে। ছবিতে চিপস, পাস্তা, কেক, বার্গার দেখে। নিচে লেখা, এগুলো খেয়ে রোজা রাখা যাবে? মানে? আগে বলো। পানি খেয়েও রোজা রাখা যায়। অপেক্ষা করো, আসছি। অর্ক দৌড়ে রুমে আসে। নিলয়কে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, সব কিছুর বিনিময়ে আমি জেরিনকে চাই। প্লিজ ভাইয়া, জেরিনকে আবার করে দাও। আমি সারা জীবন তোমার গোলামি করব। নিলয় অর্কের ফোনের দিকে তাকায়। মুচকি এসে অর্কের মাথায় হাত বুলিয়ে দেয়, তবে জোরে একটা শ্বাস ছাড়ে। এখন ওর অনেক কিছু করতে হবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।